সকালবেলা ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ পর আম্মু আমাকে বলল, কি রে, আজকে কলেজে যাবি না? বেলা 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমার অনেক কাজ আছে, আজকে তোর খালার বাসায় যেতে হবে। কি হয়েছে, ঘুমাতে দাও না প্লিজ। আরে তোর তো কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে। আর লাবণী কল দিয়ে আমাকে বলেছে ও তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে বলেছে তোকে। কি বলো, আপু আমার জন্য অপেক্ষা করতেছে? তাহলে তো আজকে আমি শেষ। ধুর, আগে আমাকে উঠাবে না? আমি কথাগুলো বলতে বলতে মোবাইলটা হাতে নিয়ে দেখি আপু 18 বার কল দিয়েছে। হায় হায়, আজকে আমি শেষ, আর লেট করা যাবে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে লাবণী আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নেই। আমার নাম অপূর্ব ইসলাম, বাবা মায়ের আদরের বড় ছেলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করতেছি। আর এখন যার বাসায় যাচ্ছি সে আমার একমাত্র খালাতো বোন লাবুল ইসলাম অথই। খালা খালুর একমাত্র দুষ্ট মেয়ে। ওনার বাবা সৌদি আরবে থাকেন। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলেও অন্যান্য বড়লোক বাবার মেয়েদের মতো আপুর ভিতরে বিন্দুমাত্র অহংকার বোধ নেই। বলতে বলতে চলে আসলাম। এসে আমি আপুকে বললাম, হ্যাঁ আপু, কেমন আছো? আপু কিছু না বলে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি আপুকে বললাম, এটা কি হলো? তুমি আমাকে মারলে কেন? আমার যদি কিছু হয়ে যেত? বেশি কথা বললে আরো খাবি। তোকে আমি সেই কখন থেকে কল দিচ্ছি। বাট তুই আমার কল ধরছিস না কেন? তাই বলে তুমি আমাকে মারতে পারলে? জানো কত ব্যথা পাইছি? আর আমার মোবাইলটা তো সাইলেন্ট ছিল, তাই তোমার কল ধরতে পারিনি। আচ্ছা, এখন তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। চলো। এরপর আমি আর আপু কলেজে চলে আসলাম। দেখে আপু সব ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আমি আপুকে নামিয়ে দিয়ে আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে এসে দেখি আমার ফ্রেন্ডগুলো বসে আছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, খিরে মামারা, কেমন আছে সবাই? ভালো থাকবে না কেন? পরীক্ষে বাইকে করে কলেজে নিয়ে এসেছে, তাতে কি কেউ খারাপ থাকতে পারে নাকি? ধুর, কি যে বলিস তোরা! লাবণী আপু তো আমার কাজিন। আচ্ছা বাদ দে সব। অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল, কি কথা? তুই তো জানিস আমি নেহাকে ভালোবাসি, কিন্তু বয় কিছু বলতে পারি না। আজকে ওর বার্থডে, তাই ভাবছি আজকে আমার মনের কথাগুলো নেহাকে বলে দেব। ভালো তো, এখন এটা আমাকে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধু তুই আমার এই লাভ লেটারটা নেহাকে দিয়ে আসবি। আচ্ছা, তোর এই কাজটা আমি করে দেব, কিন্তু মামা, তাতে আমার কি লাভ হবে? তোকে আমি বিরিয়ানি খাওয়াবো, তোর ইচ্ছা মতো যতটুকু খেতে পারিস তোকে আমি খাওয়াবো। আচ্ছা ডান, মনে কর তার কাজ হয়ে গেছে। আমি জানতাম মামা তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আচ্ছা, এখন আমাকে এইটা বল, নেহা এখন কোথায় আছে? নেহা তো মাঠে গেছে, গাছের নিচে বসে আছে। তোরা দাঁড়া, আমি যাবো আর আসবো। শালা, ভালো কিছু বলতে পারিস না? এই বলে আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম সাকিবের লাভ লেটার নিয়ে। তারপর আমি নেহাকে বললাম, হাই নেহা, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর হ্যাঁ, আজকে হঠাৎ কি মনে করে আমার সাথে কথা বলতে আসছো? কেন, আমি তোমার সাথে কথা বলতে বা তোমার কাছে আসতে পারি না? হুম, আসতে পারবে না কেন? বাট এমনিতে তো ডাকলেও আসো না, তাই বলেছি হঠাৎ কি মনে করে এসেছো? আসলে তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি একটু ফ্রি আছো? হুম, কি বলবে বলো। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? মানে? কে, না মানে তুমি কি কাউকে ভালোবাসো? আগে বলো তুমি কেন এসব জানতে চাও? আমি সব কিছু বলবো, আগে আমার কথার উত্তর দাও। না, আমার জীবনে তেমন কেউ নেই। তাহলে এইটা নাও। এটা কি? এটা লাভ লেটার। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, তুমি আমাকে পড়ে শোনাও। তুমি বাসায় গিয়ে পড়ে নিও, কেমন? না, আমার পড়তে ইচ্ছে করছে না, তুমি আমাকে সরাসরি বলো। বুঝতে পারছি না মেয়েটা আমার মুখ থেকে কেন শুনতে চাইছে। কি করবো বুঝতে পারছি না। তোর এত ভেবে লাভ নেই, বিরিয়ানি বলে কথা। এরপর কোনো চিন্তা ভাবনা না করে আমি নেহাকে লাভ লেটারটা পড়ে শোনালাম। নেহা, আমি প্রথম যেদিন তোমাকে কলেজে দেখি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। প্রতিদিন তোমাকে দেখার জন্য সবার আগে কলেজে চলে আসি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছো তুমি। এক পলক তোমাকে না দেখলে আমি ভাবতে পারি না। লবণ ছাড়া তরকারি যেমন, তুমি ছাড়া আমি তেমন। তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয় আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। এখন আর বুঝতে বাকি রইল না যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। জানো পূর্ব, আমি অনেক আগে থেকে তোমাকে অনেক ভালোবাসি। এমনকি তোমাকে আমার মনের কথা অনেকবার বলতে চেয়েছি, শুধু লাবণী আপুর জন্য বলতে পারিনি। আমি রীতিমতো অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে আছি। কিছু ভাবতে পারছি না। কি একটা অপ্রত্যাশিত ঝামেলায় পড়লাম। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো। নেহাকে এখন আমি কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। তবু মনের মতো শক্তি সঞ্চয় করে নেহাকে বললাম, নেহা, আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে।
এই কথা বলতে না বলতেই ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় বসিয়ে দিল। আমার মাথা ঘুরতে লাগলো, চোখে ঠিক মতো কিছু দেখতে পাচ্ছি না, মাথা ছিমছিম করছে। পরে তাকিয়ে দেখি লাবণী আপু কি যেন বলতেছে, বাট আমি কিছু শুনতে পাচ্ছি না। চটচুটা মনে হয় কষিয়ে দিয়েছে। লাবণী আপুর চোখ দুটো লাল হয়ে গেছে, কোনো কথা বলছে না, চুপ করে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কান্না করতে করতে দূরে চলে গেল। আমি একা একা দাঁড়িয়ে আছি গাছের নিচে আর ভাবতেছি কি হলো এসব আমার সাথে, কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ পর বন্ধুরা সবাই আমার কাছে আসলো আর এসে সাকিব আমাকে জিজ্ঞেস করলো, কী রে অপূর্ব, লাবণী আপু তোকে থাপ্পড় দিল কেন? সেটা তো আমি ভাবতেছি। আচ্ছা আগে এইটা বল, তোর লাভ লেটারের নাম নেই কেন? ইয়ে মানে বইয়ের নাম লিখি নাই। তোকে এখন যা করতে ইচ্ছে করতেছে না। কেন, কি হয়েছে? কি আর হবে, যা হবার তাই হয়েছে। নেহা আমাকে আই লাভ ইউ টু বলেছে। কি বলিস? এখন আমার কি হবে? দেখ, সিরিয়াস বিষয় নিয়ে মজা করিস না। আচ্ছা বাদ দে, কালকে ব্যাপারটা দেখবো। আমি মনে মনে ভাবতে লাগলাম লাবণী আপু কেন আমাকে চর বসিয়ে দিল, বড় আপু হিসেবে দিতে পারে, বাট কান্না করলো কেন? ধুর, কিছুই ভালো লাগছে না। আজকে দিনটাই মাটি। তারপর আমি বন্ধুদেরকে বললাম। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। রুমে ঢুকতে যাব ঠিক তখনই আমর কল আসলো। আমি কলটা রিসিভ করতে আমো যা বললো তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ আমো বলল, অপূর্ব, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হসপিটালে চলে আয়, লাবণীর অবস্থা খুব খারাপ। আচ্ছা আমো, আমি আসতেছি। কী রে অপূর্ব, কি হয়েছে? লাবণী আপু নাকি হসপিটালে, আমো আমাকে ফোনে বলেছে খুব তাড়াতাড়ি চলে যেতে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস, আর কি হয়েছে না হয়েছে আমাদেরকে জানাস, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, বাই। বাই। এই কথা বলে আমি বাইক নিয়ে ন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতেছি আপু কি হলো, কলেজে তো ভালোই ছিল। প্রায় 40 মিনিট পর হসপিটালে চলে আসলাম। আম্মু আর খালামণি একসাথে বসে বসে কান্না করতেছে। খালামণি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে থাকে, অপূর্ব, বাবা, আমার সব কিছু শেষ। আমি এখন কি নিয়ে বাঁচবো? খালামণি তুমি কান্না করিও না প্লিজ, আগে আমাকে বলো লাবণী আপুর কি হয়েছে। আমি কিছু জানি না। যখন তোর সাথে কলেজে গিয়েছিলাম তখন তো ভালোই ছিল। যখন বাসায় আসলো আমি লাবণীকে বললাম, আজকে তো তাড়াতাড়ি চলে আসলি কেন? তারপর কি হয়েছে? তো লাবণী আমাকে কিছুই না বলে সোজা রুমে চলে গেল এবং রুমের দরজা লাগিয়ে দিল। আমি অনেক ডাকলাম, কেউ দরজাই খুলে দিল না। খালামণি কান্না করবেন না, তারপর কি হয়েছে আমাকে একটু বলেন। তারপর আমি জানা দিয়ে তাকিয়ে দেখি লাবণীর হাতে ছুরি, হাত নিচে অনেক রক্ত পড়ে আছে। বাবা, আমার লাবণী বাঁচবে তো? আমার লাবণী কিছু হলে আমি মরেই যাব। খালামণি তুমি বাজে কোনো কথা বলবে না, তুমি দেখো লাবণী আপুর কিছু হবে না। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসলো আর বলল, এমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে, বি পজিটিভ। জরুরি রক্তের ব্যবস্থা করেন, রোগীর অবস্থা প্রচণ্ড খারাপ। আচ্ছা ডাক্তার, আমি দেখতেছি। যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করেন। জি দেখতেছি। এরপর আমি আব্বু আর আমার সব বন্ধুরা মিলে সব হসপিটালে বি পজিটিভ রক্তের সন্ধান করলাম, কিন্তু কোথাও রক্ত খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর আমু ফোন করে আমাকে বলল, হ্যালো অপূর্ব, রক্ত পেয়েছিস? তোর খালামণি লাবণীর জন্য কান্না করতে করতে একেবারে শেষ। আম্মু তুমি কান্না করিও না, আমি খুব দ্রুতই রক্তের ব্যবস্থা করতেছি। তুমি খালামণির দিকে খেয়াল রেখো, তার যেন কোনো কিছু না হয়। তুই তাড়াতাড়ি কিছু একটা কর বাবা, আমার বোনটা যে লাবণীকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। তুমি খালামণির দিকে খেয়াল রেখো, আমরা দেখি কি করা যায়। এখন রাখছি, বাই। এই কথা বলে আমি কলটা কেটে দিলাম। এরপর আমি আমার সব বন্ধুদের কল দিয়ে বললাম বি পজিটিভ রক্ত পেয়েছে কিনা। সবাই একই কথা বলছে, বি পজিটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এখন তো আমার খুব ভয় হচ্ছে, লাবণী আবার কিছু হবে না তো? ধুর, কী সব আজে বাজে কথা ভাবছি। রাত প্রায় 1:30-এর দিকে সবাই ন্যাশনাল হসপিটালে চলে আসলাম, কিন্তু কেউ বি পজিটিভ রক্ত পায়নি। খালামণির দিকে তাকিয়ে দেখি তার অবস্থা খুব একটা ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলল, আপনারা কেউ কি বি পজিটিভ রক্ত পেয়েছেন? না ডাক্তার, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। ডাক্তার সাহেব, আপনি আমাদের সবার রক্ত পরীক্ষা করুন, দেখুন কারো সাথে মিলে কি না। গুড আইডিয়া, তাহলে লেট না করে সবাই আমার সাথে আসুন। এরপর এক একে সবার রক্ত টেস্ট করা হলো, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলছে না। অবশেষে আমি বাকি রইলাম। ডাক্তার এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, এবার আপনিও আসেন। জি বলুন। এরপর ডাক্তারের সাথে গিয়ে রক্ত পরীক্ষা করে বাইরে চলে আসলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার রক্তের সাথে যেন লাবণী আপুর রক্তের গ্রুপ মিলে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি আসুন। কংগ্রাচুলেশন, আপনার রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপ মিলে গেছে। আর হ্যাঁ, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন।
ডাক্তারের কথা শুনে আমাদের সবার মাঝে যেন এক নতুন জীবন ফিরে এলো। এখনো যদি মনের ভিতরে ভয়টা কাটেনি, তবুও রক্তের সাথে মিলে যাওয়ায় সবার মাঝে অনেকটা আনন্দ বিরাজ করছে। দীর্ঘ 45 মিনিট পর ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে একে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, লাবণী আপু এখন কেমন আছে? কংগ্রাচুলেশন, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে, চাইলে আপনারা দেখা করতে পারেন। তারপর সবার আগে খালামণি রুমে গেলেন, তার সাথে আব্বু আম্মু ও আরো অনেকেই। সবাই 20 মিনিট পরে বাইরে চলে আসলেন। সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সবার তাকানো দেখে আমি তাদেরকে বললাম, কি হলো, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? লাবণী তোকে রুমে ডাকছে। আচ্ছা, যাচ্ছি। আমি রুমে গিয়ে দেখি লাবণী আপু শুয়ে আছে। আমি তার পাশে বসে যাব, ঠিক তখনই আপু আমাকে বলে উঠলো, তুই আমাকে রক্ত দিলি কেন? বারে, তুমি আমার আপু, তোমার কিছু হলে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? বাবা, আমার জন্য এত দরদ? আচ্ছা, বাদ হয়ে সব কিছু, এখন বলো তোমার কেমন লাগছে? তুই আমাকে রক্ত দিয়েছিস, আমি খারাপ থাকবো কি করে বল? আচ্ছা আপু, তুমি এমনটা কেন করলে? আর কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় কেন দিলে? কি হলো, কথা বলছো না কেন আপু? আপুর দিকে তাকিয়ে দেখি আপু ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আপিকে কি যে মায়াবী লাগছে, আজকে না দেখলে বুঝতামই না। আমি রুম থেকে বের হয়ে দেখি অনেকে চলে গেছে। আমাকে দেখে আম্মু বলল, দেখ অপূর্ব, তোর খালামণির অবস্থা তেমন ভালো না, আমারও একই অবস্থা। তোর আব্বুরও বয়স হয়েছে, সে তো আর রাত জাগতে পারবে না। তাই বলছি কি, তুই যদি লাবণীর কাছে থাকতি তাহলে খুব ভালো হতো। তোমরা লাবণী আপুর জন্য কোনো চিন্তা করো না, আমি তো আছি আপুর সাথে। তোমরা সবাই বাসায় চলে যাও। আচ্ছা বাবা, আমরা গেলাম। আর শোন, তোর জন্য খাবার এনেছি। লাবণী ঘুম থেকে উঠলে তুই আর লাবণী একসাথে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপর আমি আম্মুকে বিদায় দিয়ে লাবণী আপুর রুমে চলে গেলাম। আব্বু আম্মু খালামণি সবাই বাসা চলে গেল। আমি আপুর বেডে বসে আছি, আপি ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে আমাকে বলল, দেখুন, রোগীর রাতে জ্বর আসতে পারে, এতে ভয়ের কিছু নেই। এই নিন কিছু ওষুধ, জ্বর আসলে খাওয়াবেন। এখন আমি তাহলে আসি। আচ্ছা আসেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। আপু এখনো ঘুমিয়ে আছে। আমি আপুর কপালে হাত বুলাতে লাগলাম। আপু আমার হাতটি নিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। আমার পুরো শরীর কেঁপে উঠল। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম আপুর গায়ে অনেক জ্বর, পুরো শরীর জ্বরে কাঁপছে। আপু আমার হাতটা এখনো এমনভাবে ধরে আছে যেন আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর আমি আপুকে বললাম, আপু তোমার কি খুব খারাপ লাগছে? আপু কোনো কথা বলছে না, তাই আমার হাতটা ছাড়ানোর চেষ্টা করতেছি। আমার হাত ছাড়িয়ে নেওয়া দেখে আপু আমাকে বলল, অপূর্ব, তুই কোথাও যাস না, আমার কাছে থাক প্লিজ। কিন্তু তোমার তো জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমার কিছু হবে না। আপু আমার একটা হাত ধরে আছে, আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর তাকে দেখতেছি। কি যে মায়াবী লাগছে আপুকে, ইচ্ছে করছে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। আমি আপুর দিকে অপলক দৃষ্টিতে অনেকটা সময় ধরে তাকিয়ে আছি। আপু আমার এমন চাহনি দেখে কিছুটা লজ্জা পেয়ে আমার হাতটা ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে কোল থেকে মাথা সরিয়ে নিলাম। তারপর আপুকে বললাম, আপু তুমি কখন উঠলে? এই তো কিছুক্ষণ হলো। এখন তোমার কেমন লাগছে আপু, জ্বর কমেছে? এই কথা বলে আমি আপুর কপালে হাত দিয়ে দেখি জ্বর অনেকটা কমে গেছে। আপু আমার হাতটা ধরে বলতে শুরু করলো, তুই আমার সাথে থাকলে আমার কিচ্ছুই হবে না। আচ্ছা আপু, তোমাকে খিদে পেয়েছে, কিছু খাবে? বাট আমার হাতে তো ব্যান্ডেজ, কিভাবে খাবার খাবো? আরে আপু তুমি যে কি বলো না, আমি আছি কেন, আমি তোমাকে খাইয়ে দেব। তুই আমাকে খাইয়ে দিবি? কেন, আমার হাতে খাবার খেতে তোমার ঘৃণা লাগবে নাকি? ধুর পাগল, এটা কি বলিস? তুই যদি নিজের হাতে বিষ এনে খাইয়ে দিস, আমি হাসি মুখে খেয়ে নেব, বুঝতে পেরেছিস? ধুর, আমি তোমাকে কেন বিষ খাওয়াতে যাব? এখন তুমি বিছানা থেকে ওঠো, আমি তোমাকে খাইয়ে দিতেছি। আমি এই প্রথম লাবণী আপুর এতটা কাছে এসেছি। আমি এর আগে কখনো আপুর এতটা কাছে আসিনি। আপুর প্রতি কেমন যেন মায়া কাজ করতেছে। এসব ভাবতেছি, হঠাৎ করে আপু বলে উঠলো, অপূর্ব, খাবারের প্লেটটা আমাকে দে। কেন, আমি তো খাইয়ে দিচ্ছি তোমাকে। প্লেট দিতে বলেছি, তুই প্লেট দে। আচ্ছা বাবা, এই নাও প্লেট। আচ্ছা তোমার এত রাগ কেন? তুই আমার কথা শুনিস না, তাই রেখেছে। এবার হাঁ কর। হেই, তোমার না হাতে ব্যথা? তাহলে তুমি কি করে আমাকে খাইয়ে দিবে? প্লেটটা দাও, আমি নিজেই খেতে পারবো। অপূর্ব, তুই খাবারগুলো খাবি নাকি খাবারের প্লেটটা তোর মাথায় মারবো? হায় আল্লাহ, এই মেয়ে খাবারের প্লেট নাকি আমার মাথায় মারবে? না না না, ঠিক আছে, তোমার হাতে খাইয়ে দাও। এই তো গুড বয়, নেহা কর। লাবণী আপু আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, আর আমি বাচ্চাদের মতো খাবার খেয়ে নিলাম। এই প্রথম আপু আমাকে খাইয়ে দিল। আমি খুব মজা করে খাবারগুলো খেয়ে নিলাম। সবশেষে আমি আপুকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি অন্য একটা বেডে শুয়ে পড়লাম। আপু যে রুমে ছিল সেই রুমে 2টা বেড ছিল, তাই আমার আর প্রবলেম হলো না। অল্প সময়ের ভিতরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাতে ছোঁয়া পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মিলে দেখি আপু আমার বুকের উপরে শুয়ে আছে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আপু আমার মুখ চেপে ধরলো আর বলতে শুরু করলো,
আজকে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভয় করে। এই কথা বলে আপু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি এক পলকে আপুর দিকে তাকিয়ে আছি। কি মায়াবী দেখতে, যা বলার ভাষা নেই। নজর কাড়া চাহনি তার। ইচ্ছে করছে আপুকে আলতো করে একটা কিস দিয়ে দেয়, কিন্তু ভয় করে যদি আপু দেখে ফেলে। অনেকটা চেষ্টা করেও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আস্তে করে আপুর কপালে আলতো করে একটা কিস দিয়ে দিলাম। যে আমি আরেকটা কিস দিতে যাব, তখন থেকে আপু আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ। এখন আমি কি করি? কিছুক্ষণ পর আপু আমাকে বলল, অপূর্ব, তুই এটা কি করলি? সরি আপু, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও, আর কখনো এমনটা হবে না। আমি কথাগুলো শেষ করতেই আপু আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার কি যে ভালো লাগছে বলে প্রকাশ করার মতো না, কারণ আমার জীবনে আজ প্রথম এমন ঘটনা ঘটলো। প্রায় 2 মিনিট পর আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে, যে কথাগুলো তোকে আমি আরো আগে বলতে চেয়েছিলাম, বাট ভয়ে বলতে পারিনি। কিন্তু এখন না বললে হয়তো আর কখনো বলতে পারবো না। কি কথা বলো আমাকে, আমি শুনতেছি। আগে বল, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না? কি কথা আগে বলবে তো নাকি? আমাকে প্রমিস কর, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না। আচ্ছা বাবা, প্রমিস করলাম তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। এবার তো বলো। আমি তোকে ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি আপুর কথা শুনে আকাশ থেকে পড়লাম, কারণ আপু আমাকে কি বললো আপনারা তো শুনছেনই। মেঘনা চাইতে বৃষ্টি, কত আগে থেকে আমি আপুকে লাভ করি, আজ তা বাস্তবে রূপান্তরিত হলো। আমি আপুকে বললাম, আপু তুমি যেগুলো বলছো সবকিছু ভেবেচিন্তে বলছো? হ্যাঁ, আমি সব কিছু ভেবে চিন্তেই বলছি। আর তুই যদি আমাকে ভালো না বাসিস, তাহলে তোকে এখানেই খুন করব। তাহলে আমার বাবুগুলোর কি হবে? এই বাবু মানে? তোর বাবু কোথায় থেকে আসলো? নাকি তুই অন্য কাউকে বিয়ে করেছিস? ধুর, কি যে বলো, আমি কেন অনকাকে বিয়ে করতে যাব? তাহলে বললি যে তোর বাবুগুলোই কি হবে? তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে কি আমার বাবু হবে না? এখন তুমি যদি বিয়ের আগে আমাকে খুন করো, তাহলে আমি সেই বাবুগুলো কি করে দেখব? এর মানে তুই আমাদের বাবুর কথা বলছিলি? বিয়ে যদি তোমাকে করি তাহলে কার বাবুর কথা বলবো? চাপ্পাজি, মুখে যা আসে তাই বলে দিস, লজ্জা করে না তোর? আচ্ছা অপূর্ব, তুই কি আমার সাথে মজা করছিস? দেখ, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি, আমার সাথে ফান করিস না প্লিজ। আপু আমি কোনো রকম ফান করছি না, আমি খুব সিরিয়াস। কথা দে, কখনো আমাকে ছেড়ে চলে যাবি না, সারা জীবন আমার সাথে থাকবি। আমি কথা দিচ্ছি কখন তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথেই থাকবো। এই কথা বলে আমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম আপু কান্না করতেছে। তাকে কান্না করতে দেখে আমি বললাম, আপু তুমি কান্না করতেছে কেন, কি হয়েছে তোমার? অপূর্ব, তুই জানিস, আজকে আমার মনে হচ্ছিল আমি তোকে চিরতরে হারিয়ে ফেলেছি। যখন দেখলাম তুই নেহাকে প্রপোজ করছিস, বিশ্বাস কর, আমার মনে হচ্ছিল কে যেন আমার কলিজাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। আর তাই বুঝি নিজেকে শেষ করে দিতে চাইছিলে? অপূর্ব, তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি। তোকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না। তুই আমার জীবন, তুই আমার মরণ। আপু আমার একটা কথা রাখবে? রাখবো, আগে তুই আমাকে আপি বলা বন্ধ কর। তাহলে কি বলবো? কেন, আমার কি কোনো নাম নেই? তুই আমাকে আমার নাম ধরে রাখবি, কেমন? কথাটা মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে, এখন আমার কথা শোনো। বলো, শুনতেছি। তুমি আর কখনো রাগ করে পাগলামি করবে না। যদি আজকে তোমার কিছু হয়ে যেত? তুই আমার পাশে থাকলে কিচ্ছু হবে না। তুমি একটা পাগলি। আমি পাগলি, শুধু তোর পাগলি। আচ্ছা আপু, আমাদের ভালোবাসা কি আমাদের পরিবার মেনে নিবে? কি? ও সরি লাবণী। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার পাশে থাকবি। আচ্ছা থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো। এখন তুমি গিয়ে বেডে ঘুমাও। না, আজকে আমি তোর সাথে তোর বুকে মাথা রেখে ঘুমাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা। আচ্ছা তাহলে ঘুমাও। তাছাড়া কিছুক্ষণের মধ্যে আব্বু আম্মু খালামণি চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর আপুর জন্য কিছু খাবার নিয়ে হসপিটালে চলে আসলাম। এসে রুমে ঢুকতেই আপু আমাকে বলল, কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? আমাকে বলে যাবে না? জানিস কত চিন্তায় ছিলাম আমি। তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে কিছু না বলে বাইরে হাঁটতে চলে গেছি, সরি না বলে যাওয়ার জন্য। এর মধ্যেই আম্মু চলে আসলো আর এসে আমাদেরকে বলল, কি রে, কে কাকে সরি বলছে? না আম্মু তেমন কিছু না। আচ্ছা বাদ দে এসব কথা। লাবণী মামুনি, এখন কেমন লাগছে? জি ভালো। খালামণি, আম্মু কোথায়? আমি তোর আম্মুকে আসতে মানা করেছি, কারণ রাস্তায় অনেক জ্যাম। তাছাড়া তোর আম্মুর শরীরটা বেশি ভালো না। খালামণি, ঠিক কাজ করছো, আম্মু শুধু শুধু কষ্ট হতো। এখন বুঝি কষ্ট হয় না? তুই কেন এসব করতে গেলি বলতো?
আম্মু তুমি কি শুরু করলে? বাদ দাও না এসব কথা। আচ্ছা বাদ দিলাম অপূর্ব, তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আয়, লাবণীকে কখন বাসায় নিয়ে যেতে পারবো। আচ্ছা আমি যাচ্ছি। আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসলাম। রুমে এসে আম্মুকে বললাম, আম্মু ডাক্তার সাহেব বলেছে আজকে নিয়ে যেতে পারবো। তাহলে তো ভালোই হলো। তোরা এক কাজ কর, গাড়ি নিয়ে বাসায় চলে যা। আমি তোর আম্মুকে নিয়ে আসতেছি। তোর আম্মুর কিছু চেক আপ করাতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে আমরা গেলাম। আমি আপুকে নিয়ে গাড়িতে করে আসতেছি। আপু আমার কাছে মাথা দিয়ে বলতে রাখলো, জানিস অপূর্ব, আজকে আমি অনেক হ্যাপি। আমার লাইফে এই দিনটার জন্য কত অপেক্ষা করেছে, আল্লাহ আমার সেই অপেক্ষার প্রহর শেষ করে দিল। আমি অনেক খুশি। আজকে আমি অনেক হ্যাপি, কারণ এমন একজন মানুষকে পেয়েছি যে আমার জন্য সব কিছু করতে পারে। আচ্ছা আপু একটা কিস দাও না প্লিজ। জুতা জিনিস, যা ভালো করে দেখে শুনে গাড়ি চালা। শয়তান আপু, কালকে তো কত রোমান্টিক ছিল, আর এখন মনে হয় আমাকে চিনেই না। এসব কথা বলতে বলতে আপুর বাসা চলে আসলাম। আমি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আমার বাসা চলে আসলাম। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিলাম। হঠাৎ করে আম্মু এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে বলতে শুরু করলো, অপূর্ব, এই অপূর্ব, অনেক ঘুমিয়েছিস, এখন উঠ, ফ্রেশ হয়ে আয়। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি 3টা 17 বাজে, কিন্তু প্রচণ্ড রকমের ঘুম আসতেছে, কারণ গতকাল রাতে তেমন একটা ঘুম হয়নি। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু তুমি যাও তো, আমি আর কিছুক্ষণ ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। আমি আর কিছুক্ষণ ঘুমাবো তার হলো না। ফোনটা বাজতে শুরু করলো। ফোনটা হাতে নিয়ে দেখি আপু অনেকবার কল দিয়েছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। রিসিভ করতেই আপু আমাকে বলতে শুরু করলো, কিরে হারামি, তুই আমার কল রিসিভ করিস না কেন? সরি আপু, আমি ঘুমিয়েছিলাম তাই কলটা রিসিভ করতে পারি নাই। কি, তুই এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা, ভালো করেছিস। আমার বাসায় চলে আয়, এখানে তুই আর আমি একসাথে লাঞ্চ করব। তুমি এখনো লাঞ্চ করো নাই কেন? তোমার তো শরীর ভালো না। আর আমি তোর জন্য করিনি, তুই আর আমি একসাথে খাবো বলে। জানিস, তোর জন্য আমি নিজ হাতে তোর সব ফেভারিট খাবারগুলো রান্না করেছি। কি বলো? তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে কেন? কেন, আমি কি আমার জুনিয়র হবু জামাইকে রান্না করে খাওয়াতে পারি না? তুমি আসলে একটা পাগলি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি খুব দ্রুত চলে আসতেছি। আপুর সাথে কথা বলা শেষ করে মোবাইলটা রাখতে যাব, এমন সময় নেহার কল আসলো। হায় আল্লাহ, এখন যে কি করি! ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই নেহা বলতে শুরু করলো, হ্যালো অপূর্ব, বলো। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? কি করে ভালো থাকবো বলো? তোমার কোনো খোঁজ খবরই তো নেই। কেন, তুমি কিছু জানো না? কেন, কি জানবো? আচ্ছা, পরে তোমার কাছ থেকে সব জেনে নিব। আগে বলো, কালকে কলেজে আসবে? আসবো। আচ্ছা পরে কথা বলবো, এখন একটু বিজি আছি। এই শোনো বলো। বাবু, আই লাভ ইউ। কালকে কলেজে তোমার সাথে কথা হবে। বাই। হায় আল্লাহ, এখন কি করি? নেহাকে কি করে বোঝাবো? শব্দ সাকিবের শালার কথা কেন যে তখন শুনতে গেলাম। ধুর, যা হবার কাল কি হবে। এখন আপুর বাসা যাই, নয়তো আপু রাগ করবে। আমি বাইক নিয়ে আপুর বাসা চলে গেলাম। আপু আমাকে দেখেই বলতে শুরু করলো, তোর আসতে এতক্ষণ লাগলো? কই বেশি টাইম হয়নি তো। আচ্ছা, এবার খাবার খেতে বস পর। আপু খালামণি কোথায়? তাকে তো দেখছি না। এই হারামি, তোকে না বলছি আমাকে আপনি ডাকবি না। আচ্ছা বাবা সরি, কি করব বলো, সে ছোট থেকে আপু বলে আসছি তো, তাই ভুলে আপুর একটা চলে আসে। এবারের জন্য মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আচ্ছা আর হবে না, এবার আমাকে খেতে দাও, আর আজকে তুমি আমাকে খাইয়ে দেবা। কেন, তোর হাতে কি হয়েছে? কিছুই না, এমনি তোমার হাতে খেতে খুব ইচ্ছে করলো তাই। আম্মু নেই বলে তোকে খাইয়ে দিতেছি, কেমন? দাও। আপুর হাতে খাবার খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আপু আমার কাছে এসে বসলো। আপু আমার কাছে এসে বসতেই আমি আপুকে বললাম, জানো তোমার রান্না করা খাবারগুলো না অনেক মজা হয়েছে। আচ্ছা আমাদের বিয়ের পর আমাকে এতগুলো মজার মজার খাবার রান্না করে খাওয়াবে? অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবো, তোর জন্যই তো রান্না করা শিখেছি। হুলি আমার বাবুটা। আচ্ছা সব কিছু তো দিলে, এখন একটা উপমা দাও না। না, অত কিছু খেতে হবে না। যদি না দাও তাহলে আমি আর তোমার বাসায় আসবো না। কথাগুলো বলতে না বলতেই আপু তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আপু তার 2 হাত দিয়ে আমার মাথা ধরে আছে, আর আমি আপুকে জড়িয়ে ধরে আছি। প্রায় 2 মিনিটের মতো এভাবে থাকার পর আপু আমাকে ছেড়ে দিল, আর আমাকে বলল, কি এবার খুশি তো আমার পিচ্চি হবু জামাই? খুশি মানে অনেক খুশি। কিছুক্ষণ পর খালামণি আসলো। খালামণি আমাকে দেখে বলল, কি রে অপূর্ব, কখন আসলি? অনেকক্ষণ হয়েছে খালামণি, তা তোমার শরীরে কি অবস্থা এখন? হার বলিস না, এই ভালো এই খারাপ, এরই মধ্যে এই পাগড়িটাকে নিয়ে যত জ্বালা।
আমি খালামনির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে রাত প্রায় 10টা 13 বেজে গেছে। রুমে ঢুকতে যাব তখনই আম্মু আমাকে বলল, কি রে, খালামুনির বাসায় গেলে আসতে মন চায় না নাকি? আম্মু কি যে বলো না, তেমন কিছু না, অনেকদিন পর খেলাম তো, তাই একটু আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেছে। আচ্ছা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে আয়। আমি খালামনির বাসা থেকে ডিনার করে আসছি, এখন তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে, কালকে আবার কলেজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আম্মু চলে গেল, আমি শুয়ে পড়লাম। কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি মনেই নেই। সকাল সকাল ফোনটা বেজে উঠলো। কি আবার এত সকাল সকাল কল দিবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি নেহার কল। কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। অপূর্ব, কি করছো? ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাও? তোমাকে না বলেছি আজকে কলেজে আসতে? আসবো তো। আচ্ছা, যাবার সময় আমাকে নিয়ে যাবে কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব। কেন, তোমার গাড়ি কি হয়েছে? কি হয়নি, আমি তোমার বাইকে করে কলেজে যাব, এটা আমার ইচ্ছে। এখন কি যে করি, আপু যদি নেহার সাথে আমাকে দেখে তাহলে আবার কি না কি করে বসে, আল্লাহ ভালো জানে। এসব ভাবতেছি। নেহা আমার ভাবনার প্রবেশ শেষ করে দিয়ে বলল, কি হলো, কথা বলো না কেন? আচ্ছা তুমি রেডি হয়ে তোমার বাসার সামনে অপেক্ষা করো, আমি বাইক নিয়ে আসতেছি। আমার লক্ষ্মী বাবুটা। আচ্ছা ভাই, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। এই কথা বলে কলটা কেটে দিল। বলেই তো দিলাম, এখন আল্লাহ জানে আমার কপালে কি আছে। ধুর, কি সব আজে বাজে ভাবতেছি। লাবণী আপু তো অসুস্থ, সে কিভাবে কলেজ আসবে? আমি আর নেহা বাইকে করে কলেজ চলে আসলাম। কলেজে এসে দেখি আমার কোনো বন্ধু এখনো আসেনি। যাক, তাহলে কেউ দেখেনি। এখন নেহাকে কিভাবে বোঝাবো সেটাই মাথায় আসে না। এর মধ্যে সাকিব চলে আসলো। এসে আমাকে বলতে শুরু করলো, কিরে মামা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আয়। চল। আমি নেহার কাছ থেকে বিদায় নিয়ে সাকিবের সাথে চলে গেলাম। অপূর্ব, তুই এটা কি করলি? তুই নেহাকে আমার কাছ থেকে নিয়ে গেলি? জুতা চিনিস শালা? তোর লাভ লেটার তোর নাম নেই কেন? আমার বই হয়েছিল তাই নাম দেইনি। ভয় হলে প্রেম করার ইচ্ছে জাগলো কেন? তুই জানিস তোর জন্য একটা মানুষ মারা যাচ্ছিল? আমি আবার কি করলাম? শালা, তোর জন্য লাবণী আপু আত্মহত্যা করতে গিয়েছিল। বলিস কি? কিন্তু আমি আবার কি করলাম? আমি যখন তোর লাভ লেটারের কথাগুলো নেহাকে বলতেছিলাম তখন আপু আমার পিছন থেকে সবকিছু শুনতে পেল। আর আপু মনে করেছিল আমি নেহাকে প্রপোজ করতেছি। পরে লাবণী আপু বাসায় গিয়ে হাত কেটে ফেলেছে। আমি বুঝতে পারছি না লাবণী আপি এমনটা কেন করলো। কারণ লাবণী আপু আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বলিস কি মামা, লাবণী আপি তোকে লাভ করে? কংগ্রেচুলেশন মামা। রাখ তোর কংগ্রাচুলেশন। তুই এখন গিয়ে নেহাকে সবকিছু খুলে বলবি, না হলে আমার কপালে বিপদ আছে। কিন্তু কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। হয়েছে, আপনাকে কিছু বলতে হবে না। আপনি শুধু বলুন নেহা এখন কোথায় আছে। নেহা তো দ্বিতীয় তলায়। আচ্ছা তুই থাক, আমি নেহার সাথে কথা বলে আসতেছি। সাকিবের সাথে কথা শেষ করে আমি কলেজের 2য় তলায় উঠতে যাব। ঠিক তখনই ধাক্কা খেলাম একটা সিনিয়র ভাইয়ের সাথে। ধাক্কা খেয়ে আমি তাকে বলতে শুরু করলাম, সরি ভাইয়া, খেয়াল করিনি বলতে না বলতেই আমার কাছে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমার মাথা প্রচুর গরম হয়ে গেল, কিন্তু এখানে সব সিনিয়র ভাই, তাই আমি কিছু বলতে পারলাম না। চরটা খুব জোরে দিয়েছিল, যার জন্য আমার চোখে পানি চলে এসেছে। হঠাৎ করে আপু কোথা থেকে এসে সিনিয়র ভাইটার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল আর বলতে শুরু করলো, তোর কি করে সাহস হয় অপূর্বর গায়ে হাত তোলার? তুই আমাকে চিনিস আমি কে? না জানলে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জেনে আয়। আমি তোকে ইচ্ছে করলে এখনই তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। তুই এখন এই মুহূর্তে অপূর্বকে সরি বলবি, নয়তো দেখবি আমি কি কি করতে পারি। সত্যি বলতে আপু চাইলে অনেক কিছু করতে পারে, কারণ আপুর আব্বু সেনাবাহিনীতে জব করে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাছাড়া আপুর ছোট চাচু এই কলেজের প্রিন্সিপাল, তাই আপুর উপরে কেউ কোনো কথা বলতে পারে না। তারপর সিনিয়র ভাইয়াটা আমাকে বলল, আচ্ছা আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করো না। আমি জানতাম না তুমি লাবণীর কিছু একটা হও। ঠিক আছে, কিছু মনে করবো না। এরপর আমি আর আপু দুজনে একসাথে কলেজ থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি আপুকে বললাম, আপু তুমি কখন আসলে? কথাটা বলতে না বলতেই আপু আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আজকে কপালটাই খারাপ, সকাল সকাল চর খেয়ে যাচ্ছি। একরাশ দুঃখ নিয়ে আমি আপুকে বললাম, আমাকে মারলে কেন? আমি আবার কি করলাম? তুই আজকে কলেজে আসবি সেটা আমাকে বলবি না? বলিস না কেন? তুই জানিস না আমি তোর জন্য কতক্ষণ ধরে বাসার সামনে দাঁড়িয়েছিলাম? আর তোর ফোন বন্ধ কেন? তুই কতবার কল দিয়েছি? তাই বলে আমাকে চর মারবে? থুর, আজকে কেন যে বাসা থেকে বের হয়েছি। আচ্ছা সরি বাবা, রাগ করে না। আজকে সারাদিন আমরা করবো। শুধু সরিতে কাজ হবে না। তাহলে কি করব? তুমি জানো না বুঝি? এই তুই কি পাগল হয়েছিস? আমি রাস্তায় তোকে ওইটা দিতে পারবো না। তাহলে আর কি করার, আমি বাসায় গেলাম। আচ্ছা বাবা, চোখ বন্ধ করো। আচ্ছা করলাম, এখন দাও। হয়েছে? হয়েছে। তাহলে এবার আমার সাথে চলো।
আচ্ছা চলো। এরপর আমি আর আপু দুজনেই সারাদিন ঘুরলাম। সন্ধ্যায় আপুকে বাসায় দিয়ে আমি বন্ধুর সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমি যেতে না যেতেই রনি আমাকে বলল, অপূর্ব, আমাদের ট্রিট কই? কিসের ট্রিট? অপূর্ব, আমরা কিন্তু সব জানি। সাকিব আমাদের সব কিছু বলেছে। আচ্ছা দিব, তার আগে আমাকে একটা আইডিয়া দে। কিসের আইডিয়া? আর বলিস না, সাকিব নেহাকে লাভ করে বাট বলতে পারছে না, তাই আমি লাভ লেটারটা নিয়ে নেহাকে দিলাম। নেহা আমাকে লাভ লেটারটা পড়তে বলল। আমি সব কিছু পড়ে নেহাকে শোনালাম। পরে দেখি লাভ লেটারে সাকিবের নাম নেই। তারপর নেহা মনে করেছে আমি নেহাকে লাভ করি, কিন্তু আমি তো লাবণী আপুকে লাভ করি। এখন তোরা বল আমি কি করব? বলিস কি মামা, 2টা রানী পেয়ে গেলি আর আমরা শালা একটাও পাই না। ফালতু কথা না বলে আমাকে হেল্প কর। তুই একটা কাজ কর, নেহাকে সব কিছু খুলে বল। সেটা তো বলতে পারি, কিন্তু সাকিবে কি হবে? ওকে তো আর নেহা লাভ করবে না। তোরা এমন কিছু বল যেন আমার আর সাকিবের দুজনেই লাভ হয়। এটা পসিবল না রে। তাহলে আর কি করার, নেহাকে সব কিছু বুঝিয়ে বলবো, এছাড়া তো আর রাস্তা নেই। এটাই ভালো হবে। আর সাকিবকে বলবি সরাসরি নেহাকে বলতে, তাহলে নেহা বুঝতে পারবে। সেটাই ভালো হবে। আচ্ছা তোরা থাক, আমি এখন চাই। কই যাস মামা, আমাদের ট্রিট দিয়ে যা। আজকে না আমার কাছে একদম টাকা নেই, তোদের অন্য একদিন খাওয়াবো। শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? কি বলিস? তোর জন্য, বাট ট্রিট লাগবে। আচ্ছা চল। এরপর আমি সব বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। সবগুলো মিলে 3,000 টাকা বিল করলো। আমি বিল দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, তুই সারাদিন কোথায় থাকিস? কেন আম্মু, কিছু লাগবে নাকি? তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলো? আমি আর তোর খালামণি একটা ছেলে দেখছি। তুমি আর খালামণি কার জন্য ছেলে দেখছো? আমার কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে বলল। আমার সারা শরীরটা ঘামতে শুরু করলো। আম্মু আমাকে এইগুলো কি শোনালো? এখন কি করি কিছুতেই মাথায় ঢুকছে না। কিছু বুঝতে না পেরে আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কি আমার সাথে মজা করছো? আমি তোর সাথে কেন মজা করতে যাব? আর শোন, কালকে ওই ছেলের পরিবার লাবণীকে দেখতে আসবে। তুই সেখানে থাকবি আর তাদেরকে সহযোগিতা করবি। কিন্তু আম্মু আমাকে পুরোটা বলতে না দিয়ে বলল, কোনো কিন্তু নেই, তোর আব্বু তোকে থাকতে বলছে। কাম ছাড়ছে। আব্বু যখন বলেছে তখন থাকতে হবে, না হলে আমার অবস্থা খারাপ করে দিবে। কিন্তু লাবণী আপু আমাকে কিছু বলো না কেন? মাথা কিছুতেই কাজ করছে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি আম্মুকে বলে দিলাম, আচ্ছা আম্মু আমি থাকবো, এখন তুমি যাও। রাতে খাবি না? আর খাওয়া কলিজা শুকিয়ে যাচ্ছে আমার, আর আসছে আমাকে খাওয়াতে। এইসব কথা ভাবতেছি, হঠাৎ করে আম্মু আমাকে বলে উঠলো, কি হলো, কথা বলিস না কেন? না আম্মু আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি এখন ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। যাওয়ার সাথে সাথে আমি আপুকে কল করলাম। কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতে আমি বলতে শুরু করলাম, হ্যালো আপু। এই, তোকে না বলেছি আমাকে হাপি ডাকবি না? আমার একটা নাম আছে। আরে রাখো তোমার নাম। তুমি কি আমার সাথে গেম খেলছো? আমি আবার কি করলাম তোর সাথে? কি করো নাই সেটা বলো। আরে বাবা বলবি তো হয়েছেটা কি? কি হয়নি সেটা বলো। যা হবার তা তো হয়েছে। ভালো থেকো। টাকাওয়ালা বিদেশি জামাই নিয়ে। কথাটা বলে মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারলাম। ভেঙে চুরমার হয়ে গেল মোবাইলটা। আপুর উপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ভালোবাসা নামে অভিনয় করার? ভালোবাসা ছেলের হাতে মোয়া নাকি? যে ইচ্ছে হলো খেললাম, ভালো লাগলো না ফেলে দিলাম। রাগে আমার ইচ্ছে করছে সবকিছু শেষ করে দেই। কিছুক্ষণ পর আম্মু এসে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, লাবণী কল দিয়েছে, তোর সাথে কথা বলবে, এদিকে আয়। আর তোর ফোনে কি হয়েছে? আম্মু তুমি আপুকে বলে দাও আমি তার সাথে কথা বলবো না, আর নেক্সট টাইম যেন আমাকে কল না করে। লাবণী মা, তোর সাথে কি অপূর্বের সাথে কিছু হয়েছে? খালামণি কিছুই তো হয়নি। কিন্তু অপূর্ব তো কারোর সাথে শুধু শুধু রাগ করে না। খালামণি তুমি কষ্ট করে অপূর্বকে ফোনটা দাও না। আচ্ছা বলে দেখি। আপুর সাথে কথা শেষ করে আম্মু আবার আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, তোর আব্বু লাবণীর সাথে কথা বলতে বলেছে। তার সাথে কি সে কথা বলতে বলেছো? লাবণীর নাকি কি লাগবে তাই। দাও মোবাইল দাও। নে ধর, কথা বল। আর তোর মোবাইলের কি হয়েছে? কিছু হয়নি, যাও। আম্মু চলে গেল। আমি আপুর সাথে কথা বলতে শুরু করলাম। আপু কি বলবেন বলেন। তুমি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার বড় তাই। অপূর্ব, আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। প্লিজ আমার সাথে ভালো করে কথা বলো। আমি কি করেছি যার জন্য তুই আমার সাথে রাগ? কেন আপনি কিছু জানেন না বুঝি? না বললে জানবো কি করে? আর তুমি এখন আমার সাথে দেখা করবে? কেন? তোমার সাথে কথা আছে। আমি অ্যাড্রেস SMS করে দিতেছি, তুমি চলে আসো। আমি পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুই না আসলে আল্লাহ কসম আমি নিজেকে শেষ করে দেব। আচ্ছা বলো কোথায় আসতে হবে? আমি SMS করে দিতেছি।
এই কথাটা বলে কলটা কেটে দিল। তারপর আপু SMS করে অ্যাড্রেস দিল। আমি রেডি হয়ে বাইক নিয়ে আপুর কাছে যেতে লাগলাম। যেতে প্রায় 25 মিনিট লাগলো। গিয়ে দেখি আপু আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নদীর পাড়। লাবণী আপুর কাছে গিয়ে দেখি আপু কান্না করতেছে। তারপর আমি আপুকে বললাম, কি জন্য ডেকেছো আর কান্না করতেছো কেন? কি হয়েছে? বলতে না বলতেই আপু আমাকে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল আর কান্না করতে করতে বলতে শুরু করলো, মজা পাস আমাকে কাঁদিয়ে, তাই না? আমি তোকে ভালোবাসি বলে তোর সব মান অভিমান সহ্য করি, কিন্তু তুই আমাকে সব সময় কাঁদিস। তোর খুব ভালো লাগে আমি কাঁদলে। আই এম সরি, কিন্তু তোমাকে কাঁদানোর কোনো ইচ্ছে আমার নেই। আমি কিছুই করিনি, যা করেছো তুমি করেছো। মানে আমি আবার কি করলাম? তুমি কি করনি সেটা বলো। আমার সাথে ভালোবাসার অভিনয় করার কি দরকার ছিল? অপূর্ব, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আমি কোনো রকম তোর সাথে অভিনয় করিনি। আমি তোকে ভালোবাসি, এটাই সত্যি। ভালোবাসো আমাকে, কিন্তু বিয়ে করবে অন্য একটা ছেলেকে। বাহ, খুব ভালো। কি সব ফালতু কথা বলছিস? আমি আবার কাকে বিয়ে করতে গেলাম? দেখো আপু, আমি সব কিছু জানি। আম্মু আমাকে সব কিছু বলেছে। তুই কি জানিস আর খালামণি তোকে কি বলেছে? তোমার কাছে কালকে ছেলেপক্ষ দেখতে আসবে এইসব বলেছে। আমাকে কোনো ছেলেপক্ষ দেখতে আসবে? কি বলছিস এসব? কেন, তোমার আম্মু তোমায় কিছু বলেনি নাকি আমার সাথে অভিনয় করতেছো? আমার ভালোবাসার কসম, আমি কিচ্ছু জানি না। কেন, খালামণি তোমাকে বলেনি যে তারা তোমার জন্য বিদেশি টাকাওয়ালা ছেলে দেখেছে, এমনকি তারা কালকে তোমাকে দেখতে আসবে? আম্মু আমার জন্য ছেলে দেখেছে, তাও আবার আমাকে না জানি। আম্মু কাজটা ঠিক করেনি। এখন কি করবে? তুমি কি ওই ছেলেকে বিয়ে করবে? তুই ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। আমার জীবন থাকতে তোকে আমি অন্য কারো হতেও দেব না। তাহলে এখন কি করবে? কি আর করবো? আম্মুকে তোর আর আমার ভালোবাসার কথা বলবো। কিন্তু তারা যদি রাজি না হয় তখন কি করবে? তখন আমরা পালিয়ে যাব। অপূর্ব, তুই কি সারা জীবন আমার সাথে থাকবি নাকি আমাকে একা করে চলে যাবি? কথা দিলাম, আমার জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সাথেই থাকবো। কথাটা শেষ করতে না করতেই আপু এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি আবার কপালে আলতো করে ভালোবাসার পর শেখে দিলাম আর বলতে লাগলাম, লাবণী তুমি এবার বাসা চলে যাও। জানো তো খালামণি তোমার জন্য চিন্তা করতেছে। জানো, তোমার মুখে আমার নামটা শুনলে কি যে ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। এখন থেকে তোমার নাম ধরেই ডাকবো। তোমার ফোন অন রেখো। আমার ফোন তো নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি, আমার উপরে রাগ করে মোবাইল নষ্ট করে ফেলেছ, তাই না? এই নাও 9,000 টাকা। ফোন কিনে আমাকে কল দিও। আমি তোমার টাকা কেন নেব? কারণ তোমার কাছে টাকা নেই, আর তোমার আব্বুর কাছে টাকা চাইলে এখন দেবে না, কারণ 1 মাস হয়নি তোমাকে ফোন কিনে দেওয়ার টাকা দিয়েছে। হায় আল্লাহ, তুমি দেখি সব কিছু জানো। জানবো না? তোমার ভালো খারাপ, ইচ্ছা অনিচ্ছা, এগুলো যদি না জানি তাহলে সারা জীবন একসাথে থাকবো কিভাবে? আমি খুব লাকি যে তোমার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। আচ্ছা চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। চলো। আমি বাইক চালাচ্ছি আর আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার খুব ভালো লাগতেছে, যা প্রকাশ করার মতো নয়। কিছুক্ষণ পর আপুর বাসা চলে আসলাম। আমি আপুকে নামিয়ে দিয়ে বাই বলে একটা মার্কেটে চলে গেলাম। তারপর একটা মোবাইল কিনলাম। আপুকে বাসায় গিয়ে কল দিব। জানি না আপু বাসায় কি করতেছে। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও তোর সাথে কিছু কথা আছে। আগে আমার কথা শোনো। বল, শুনছি। তুমি নাকি আমার জন্য ছেলে দেখেছো? আমি তো এই বিষয় নিয়ে কথা বলতাম। জানিস, ছেলে বাইরে থাকে, খুব ভালো জব করে, তোর সাথে খুব ভালো বানাবে। আগে এটা বলো, তুমি আমার মতামত না নিয়ে কেন ছেলে দেখেছো? আমি রাজি কি না সেটা তোমার জানার দরকার ছিল না? তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তাহলে কি করবো বল? এত ভালো ছেলে কোথাও পাওয়া যায় নাকি? আর ওরা কিছুদিন বাংলাদেশে থাকবে, তারপর ছেলের বউ নিয়ে বিদেশে চলে যাবে। আর কোনো দ্বিধা করিস না। তোর কি কারোর সাথে রিলেশন আছে নাকি যে তোকে জানাতে হবে? একজনের সাথে রিলেশন আছে, যাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। কি বলিস তুই? রিলেশন করিস, আমাকে জানি না? আচ্ছা এখন বল, ছেলে কোথায় থাকে, কি করে? তুমি তাকে জানো? আমি তাকে জানি। কে সে? নাম কি তার? অপূর্ব ইসলাম। অপূর্ব ইসলাম? তোমার বড় বোনের ছেলে। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি আম্মু। তুই ঠিক নেই, তুই পাগল হয়ে গেছিস। এখানে পাগলের কি দেখলে? তুই জানিস না অপূর্ব তোর 2 বছরের ছোট? হ্যাঁ জানি তো, কি হয়েছে? আমি অপূর্বকে ভালোবাসি আর অপূর্ব আমাকে ভালোবাসে। লাবণী, তুই বোঝার চেষ্টা কর, মানুষ কি বলবে বল? আমি তো কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি কি চাও না আমি ভালো থাকি? সব মা চায় তার সন্তান ভালো থাকুক,
তুই তোরা যা করছিস তা সমাজ মানবে না। আম্মু, আমি অপূর্বকে ভালোবাসি, তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি বাসায় এসে লাবণী আপুকে অনেকবার কল দিলাম, কিন্তু আপু ফোন রিসিভ করছে না। খুব চিন্তা হচ্ছে আপুর জন্য, এসব ভাবতেছি। হঠাৎ করে আপুর কল আসলো। কলটা দেখেই সাথে সাথে রিসিভ করলাম আর বলতে শুরু করলাম, হ্যালো আপু, তুমি ঠিক আছো তো? আমার ফোন ধরনি কেন? আম্মুর সাথে কথা বলতেছে না। কি নিয়ে কথা বলতেছিলে? তোমার আর আমার ব্যাপার নিয়ে। হায় আল্লাহ, তুমি আমার কথা খালামণিকে বলে দিছো? তোমার কথা না বললে কার কথা বলবো? এখন যদি খালামণি আব্বুকে সবকিছু বলে দেয় তাহলে আমার কি হবে? তুমি ভালোবাসো আমাকে? অনেক। তাহলে ভয় পাও কেন? আমি তোমার সাথেই তো আছি। আচ্ছা, খালামণি কি বলেছে? আম্মু বলেছে এটা নাকি সম্ভব হবে না। তুমি কি মনে করো? তুমি আমার জামাই, এটাই মনে করি। আচ্ছা, আমি এখন কি করব যদি আম্মু এসে আমাকে বলে? সবকিছু বলে দেবা? ওই, তোমার কি ভয় বলতে কিছুই নেই নাকি? এখানে ভয় পেলে তো হবে না, খালামণিকে সবকিছু বলে দেবা। পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, এখন আমি রাখি, পরে কথা বলবো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আমি আপুকে বাই বলে কলটা কেটে দিলাম, তারপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি মনেই নেই। সকালবেলা আম্মুটাকে ঘুম থেকে উঠলাম। আম্মু এসে আমাকে বলতে শুরু করলো, কিরে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? কলেজে যাবি না? 9টা বেজে গেছে, উঠ তাড়াতাড়ি। আম্মু তুমি যাও, আমি পরে উঠতেছি। না, তোকে এখনই উঠতে হবে। তোর খালামণি কল করেছে, বলেছে তাদের বাসায় যেতে খুব দরকার। কাম সেরেছে, আজকে আমি শেষ। জানি না খালামণি আজকে আমাকে কি কি বলবে। ধুর, যা বলার পড়বে। ভয় পেলে হবে নাকি? এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে আম্মু আবার বলে উঠলো, কি হলো, কথা বলিস না কেন? আচ্ছা যাবো, তুমি এখন যাও। তাড়াতাড়ি যাস কেমন? এই কথা বলে আম্মু আবার রুম থেকে চলে গেল। আমি কিছু না বলেই লাবণী আবার কাছে কল দিলাম। রিং হতেই আবু কলটা রিসিভ করলো আর বলল, গুড মর্নিং বাবুটা। রাখো তোমার বাবুটা, খালামণি আমাকে তোমার বাসা যেতে বলেছে। তাই বুঝি? তাহলে তো ভালোই। শোনো, তুমি আম্মুকে সবকিছু বুঝিয়ে বলবা, কেমন? কি বলবো, আমার তো ভয় করতেছে। আরে কিসের ভয়? তুমি আসবা, আম্মুর সাথে কথা বলবা, শেষ। এখানে ভয়ের কি আছে? মা জানি আমার কপালে কি আছে। তোর কিছুই হবে না, যা হবে ভালো হবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। আচ্ছা, এখন তাহলে রাখি, তোমার বাসায় তো আবার যেতে হবে। তাড়াতাড়ি এসো, তোমার জন্য নাস্তা তৈরি করতেছি। আচ্ছা, বাই। বাই। কলটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে সোজা লাবণী আপুর বাসা চলে গেলাম। গিয়ে দেখি খালামণি সোফায় বসে আছে। আমি খালামণিকে দেখে বললাম, খালামণি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা খালামণি, আম্মু বলো তুমি নাকি আমাকে আসতে বলেছো? তোকে আসতে বলেছি, তুই বস, আমি আসতেছি, তোর সাথে কিছু কথা আছে। এই কথা বলে খালামণি চলে গেলেন। কিছুক্ষণ পরে আপু এসে আমাকে কিছু খাবার দিয়ে বলতে শুরু করলেন, দেখো অপূর্ব, একদম ভয় পাবে না, আম্মুর সাথে ভালোভাবে কথা বলবা। আর হ্যাঁ, তুমি আমাকে কতটা ভালোবাসো সেটাও বলবা। আচ্ছা তুমি এখন যাও, খালামণি চলে আসবে। যাচ্ছি, তুমি খাবারগুলো খেয়ে নাও। লাবণী আপু চলে গেল। আমি নাস্তাগুলো খেয়ে বসে রইলাম আর মনে মনে ভাবতেছি, জানি না আজকে কি হয়। কিছুক্ষণ পরে খালামণি আসলেন আর এসে আমাকে বলতে শুরু করলেন, তোকে এই জন্যই আসতে বলেছি। তা হলো, আমি আর তোর আম্মু লাবণীর জন্য একটা ছেলে রেখেছি, কিন্তু লাবণী রাজি হচ্ছে না। এটা কি তুই জানিস? খালামণি আমি জানি। তুই কি জানিস লাবণী তোকে ভালোবাসে? তাও জানি। আচ্ছা, তুইও কি লাবণীকে ভালোবাসিস? খালামণি, আমিও লাবণীকে অনেক ভালোবাসি। অপূর্ব, তুই কি জানিস লাবণী তোর থেকে 2 বছরের বড়? সব জানি, তবুও আমি তাকে ভালোবাসি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোদের এই ভালোবাসার সমাজ মানবে না, মানুষ আমাদের বাজে কথা বলবে। খালামণি তুমি কি চাও লাবণী ভালো থাকুক? আমি লাবণীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর তুমি সমাজের মানুষের কথা বলছো, আরে ওইসব আমি ভাবি না। অপূর্ব, তোকে লাবণী ভালোবাসি এটা আমার কোনো আপত্তি নেই, কারণ তুইও আমার ছেলে, বরং আমি অনেক খুশি হব। কিন্তু তোর বাবা আর লাবণী বাবা, তারা কিছুতেই তোদের মেনে নেবে না। খালামণি তুমি তাদের কথা বাদ দাও, তুমি রাজি কিনা সেটা বলো। সাথে সাথে আপু এসে খালামণির হাত ধরে বলতে শুরু করলো, আম্মু প্লিজ তুমি রাজি হয়ে যাও, দেখিও অপূর্ব আমাকে খুব ভালো রাখবে। তুমি কি চাও না আমরা ভালো থাকি? তুই আমার একমাত্র মেয়ে, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি কেন চাইবো না আমার কলিজাটা ভালো থাকুক? আই লাভ ইউ আম্মু, তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা, অনেক হয়েছে। অপূর্ব শোন, আজ আমি তোর আম্মুর সাথে কথা বলবো। আর শোন, তুই আমার কলিজাটাকে কখনো কষ্ট দিবি না। লাবণী তোকে অনেক ভালোবাসি, সারা জীবন তুই লাবণীর সাথে থাকবি, কেমন? খালামণি তুমি চিন্তা করিও না, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি লাবণীকে। এরপর খালামণি চলে গেল। খালামণি যাবার সাথে সাথেই আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো কিস দেয় আর বলতে শুরু করে,
আমার পিচ্চি জামাইটা দেখি খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার তো জানা ছিল না। তোমার এই পিচি জামাইটা আর অনেক কিছু জানে, দেখবা। যার সাথে এত কিছু দেখতে হবে না, সময় হোক তখন দেখবা কি কি পাবো। এখনই দেখাই দেই, কি বলো? এই, তুই আমার কাছে আসবি না? কে শুনে কার কথা? আমি আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। আপু নানা করছিল কিন্তু কোনো রকম বাধা দেয়নি, তাই আমার জন্য খুব সহজ হয়ে গেল। প্রায় 2 মিনিটের মতো ওইভাবে ছিলাম। হঠাৎ করে কোথা থেকে যেন খালামণি চলে আসলো। আমরা সেটা খেয়ালই করিনি। লাবণী আপু আমাকে ছেড়ে দিয়ে শুধু তার রুমে চলে গেল, আর আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। খালামণি কিছু না বলে কোথায় যেন চলে গেল, মনে হয় সেও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। হায় আল্লাহ, এখন খালামণির সামনে আমি কিভাবে মুখ দেখাবো? তোর কি হয়েছে? আমি তো আমার হবু বউকে কিস করেছি, তাতে কার কি? এসব ভাবতে ভাবতে বাসা চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে বলে উঠলো, তোর খালামণি কেন ডেকেছিল? খালামণি তোমার সাথে পরে কথা বলবে। কিসের কথা বলবে? সেটা তুমি খালামণিকে বলো। ধুর, তোর কথা কিছুই বুঝি না। আচ্ছা আম্মু, লাবণী আপুকে তোমার কেমন লাগে? কেন, কিছু হয়েছে নাকি? আর কিছু হয়নি, তুমি বলো। লাবণী আপু মেয়ে হিসেবে কেমন? কি বলিস? লাবণী তো আমার মেয়ে, আর একটা মেয়ে হলো তার মায়ের কাছে রাজকুমারী। তাহলে ঠিক আছে, আমি কোনো রকম ভুল করিনি। কি ভুল করিসনি? তুমি সব কিছু জানতে পারবে। আগে খালামণি আমাদের বাসায় আসো। ঠিক আছে, তোর খালামণির কাছ থেকেই জানবো। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু ঢাকা গেছে, সেখানে নাকি কি কাজ আছে। বাহ, ভালোই হলো। কি ভালো হলো? কই কিছু না তো। আচ্ছা, তোর আজকে কলেজ নাই? আছে, কিন্তু যাব না। আম্মু চলে যাওয়ার পর আমি লম্বা একটা ঘুম দিলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল মোবাইলের রিংটোন শুনে। মোবাইলটা হাতে নিয়ে দেখি লাবণী আপুর কল। কলটা রিসিভ করতে আপু বলতে শুরু করলো, অপূর্ব, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ মানে? কিছু হয়েছে নাকি? হয়েছে। আম্মু আব্বুর সাথে তোর আর আমার বিয়ের কথা বলছিল। ভালো কথা। রাখ তোর ভালো কথা, আগে আমার কথা শোন। তুমি রাগ করো কেন? আমি শুনতেছি তো। ভালো করে শোন। আমার আব্বু আমাদের সম্পর্ক মেনে নেবে না। সে নাকি আমার জন্য ছেলে দেখেছে। কি বলো? এখন আমরা কি করব? আমি আম্মুকে তোর বাসায় পাঠিয়েছি, দেখি খালামণি কি বলে। আপু, আমার না ভয় করতেছে। অপূর্ব, তোকে জুতা দিয়ে পিটাবো কিন্তু। আমি আবার কি করলাম? তোকে কতবার মানা করেছি আমাকে আপনি ডাকবি না। আরে টেনশনে ছিলাম, তাই সবকিছু ভুলে গেছি। আচ্ছা, তুই এখন কি করিস? আমি তো শুয়ে আছি। তুই 15 মিনিটের মধ্যে মাঠের সামনে। কেন? আর আমি দুপুরে লাঞ্চ করিনি। তুই চলে আয়, আমি তোকে লাঞ্চ করাবো। তুমি থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বাইক নিয়ে আপুর সাথে দেখা করতে চলে গেলাম। আপু আমাকে লাঞ্চ করাবে। আজকে রেস্টুরেন্টের সব কিছু খেয়ে তামা তামা বানিয়ে ফেলবো। আপুর কাছে চলে আসলাম। আসতেই আপু আমাকে বলে উঠলো, এখন বাড্ডা চলো। কেন? তুমি ওখানে কি করবা? বাড্ডা আমার এক ফ্রেন্ডের কোম্পানি আছে, সেখানে যাব। তুমি জব করবা নাকি? একদম ঠিক বলছিস, আমি ওইখানে জবের জন্যই যাচ্ছি। কিসব ফালতু কথা বলো? তোমার আব্বুর তো টাকার অভাবই নেই, তাহলে জব কেন করবা? আগে চল, পরে বলবো। আচ্ছা চলো। আমি আপুকে নিয়ে বাড্ডা চলে গেলাম তার ফ্রেন্ডের কোম্পানিতে। তার ফ্রেন্ডের নাম সামিয়া রহমান, সে এই কোম্পানির চেয়ারম্যান। তার সাথে আপু অনেকক্ষণ ধরে কথা বললো। আপনি তার জবটা বান্দরবনে ট্রান্সফার করে নিল। আমি কিছুই বুঝতে পারলাম না আপু তার জবটা বান্দরবনে কেন নিল। কিছুক্ষণ পরে আমি আর আপু সেখান থেকে চলে আসলাম। বাইরে এসে আমি আপুকে বললাম, আচ্ছা তুমি বান্দরবনের ব্রাঞ্চের জব। আপনি তোর 2 বছরের বড়, তুই কি পারবি লাবণীকে সুখে রাখতে? কারণ লাবণী হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। ও যা যা চেয়েছে ওর বাবা মা তাই দিয়েছে। অপূর্ব, এখানে সময় আছে, ভালো করে ভেবে নে। তুমি কি বলতে চাও? আমি লাবণীকে ভুলে যাব? কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। আমি লাবণীকে অনেক ভালোবাসি, আমার জীবনের সাথে বেশি। সব লজ্জা শরমের মাথা খেয়ে অবশেষে আমাকে কথাগুলো বলে দিলাম। আমু আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। আমার কথাগুলো শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। খুব চিন্তা হচ্ছে, জানি না কি হয়, আল্লাহ ভালো জানে কপালে কি আছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। ঘুমটা ভেঙে গেল ফোনের রিংটোনে শুনে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আপু কল দিয়েছে। খুব ভয় লাগছে, জানি না কি বলে। আবার কলটা রিসিভ করলাম। কল রিসিভ করতেই আপু আমাকে বলল, হ্যালো অপূর্ব, বলো। কি করিস? ঘুমাচ্ছিলাম। তোমার কি কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তবে এখন হবে। কেন? কি হয়েছে সেটা বলবা তো। তুই তাড়াতাড়ি করে মাঠে চলে আয়। এত রাতে মাঠে গেল? দেখেছো রাত কয়টা বাজে? বেশ না, মাত্র 2টা বাজে। তুমি কি পাগল নাকি? রাত 2টা বাজে, তুমি মাঠে কি করছো? দেখ অপূর্ব, আমি একা দাঁড়িয়ে আছি, কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে। প্লিজ তুই তাড়াতাড়ি চলে আয়। এই কথা বলার সাথে সাথেই কলটা কেটে গেল। আমার জানটা যা যায় অবস্থা। আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে মাঠে চলে গেলাম। গিয়ে দেখি মাঠে কেউ নেই। আমি আপুর ফোনে কল দিতেছি কিন্তু ধরছে না।
এখন আমার ভয়ের মাত্রা বাড়তেই লাগলো, আর চোখে কান্না নিয়ে লাবণী লাবণী বলে চিৎকার করতেছি, কিন্তু কারো কোনো সাড়া পাচ্ছি না। তাই এবার আরো জোরে চিৎকার দিয়ে ডাকতে লাগলাম। হঠাৎ করে আপু কোথা থেকে আমার কাছে আসলো আর বলতে শুরু করলো, কি গো, চিৎকার করছো কেন বাবু? তুমি কোথায় ছিলে আর তোমার কিছু হয়নি তো? দূর পাগল, আমার কিছুই হয়নি, আমি তো তোমার সাথে ফান করছিলাম। কথাটা বলার সাথে সাথে আমি লাবণী গালে কষি একটা চড় মারলাম। নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। তাই লাবণী আপু তার গালের মধ্যে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে কান্না করছে। আমি আপুর কান্না থেকে বললাম, কান্না বন্ধ করো, না হলে আরেকটা খাবে। তুমি আমাকে মারতে পারলে? পারলাম, কারণ তুমি এটা নিয়ে ফান করলে কেন? জানো আমি কত ভয় পাচ্ছিলাম, কত কষ্ট হয়েছে আমার। একটা সময় তো মনে হয়েছে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। দুই চোখ বেয়ে বেয়ে চোখে নোনা জল পড়তেছে। আপু আমাকে কান্না করতে দেখে বলতে লাগলো, এখন তুমি কান্না করছো কেন? জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আচ্ছা, তুমি চাইলে আমাকে আরো চড় মারতে পারো, আমি কিছু বলবো না। প্লিজ তুমি কান্না করো না, আমার খুব কষ্ট হয়। আমার ভুল হয়েছে, তোমাকে চড় মারটা আমার ঠিক হয়নি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। আমার জামাই আমাকে চড় মারবে না তো কাকে মারবে? কিন্তু চড়টা খুব জোরে লেগেছে। এই কথা বলার সাথে সাথে আমি লাবণীকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম আর বলতে লাগলাম, আমি ইচ্ছে করে দিইনি, প্লিজ আমাকে মাফ করে দাও। উফ, তুমি আবার শুরু করেছো। আমি ফিল করলাম তুমি যে আমাকে অনেকটা ভালোবাসো। আচ্ছা তোমার কি ভয় হয়নি? এত রাতে কেন আসলে এখানে? খুব ভয় লাগছিল, কিন্তু তবুও আসতে হলো। কি এমন কাজ যার জন্য এত রাতে এখানে আসতে হলো? বলবো নাকি বলবো না সেটাই ভাবতেছি। তুই তোর বন্ধু রকিকে কল দিয়ে বল ও যেন এসে তোর বাইক নিয়ে যায়। আমি কেন রনিকে বলবো ওকে সে বাইক নিয়ে যেতে? কারণ আমার গাড়ি আছে, কোম্পানি থেকে দিয়েছে, বুঝলা? বুঝলাম, কিন্তু বাইক নিয়ে তোমার কি সমস্যা? ওকে, তাহলে বলতেছি, এখন আমরা দুইজন বান্দরবন যাচ্ছি। এখন কেন? কালকে দিনে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই। আরে বোকা, এখন আমরা পালিয়ে যাচ্ছি। ওই তুমি কি পাগল নাকি? পালানোর কি দরকার? তোমার আম্মু আর আমার আম্মু তো রাজি, তাই না? রাজি, বাট তারা কখনো কোনো রকম আমাদের হেল্প করতে পারবে না। পালাচ্ছি। কাজটা কি ঠিক হবে? আর তাছাড়া আমি বেকার, আমরা চলবো কিভাবে? তোর ওইসব ভাবতে হবে না, আমার কাছে 15 লাখ টাকা আছে, আর আমি তো একটা জব করতেছি, তাই না? হায় আল্লাহ, তুমি এত টাকা কোথায় পেলে? আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে এসেছি। তাই বলে এত টাকা? কাজটা তুমি ঠিক করনি। আরে পাগল, এসব টাকা দিয়ে আমি আমার বাবুগুলোকে মানুষ করি, তাই এনেছি। আপু কথাটা বলে মুখটা লুকিয়ে নিল। আমি বুঝতে পারছি কথাটা আবার মুখ ফসকে বেরিয়ে গেল। তাই আমি আবার আপিকে বললাম, এই তুমি একটু আগে কি বলছো? কই কিছু না তো। কিন্তু আমি তো সবকিছু স্পষ্ট শুনতে পেলাম, তুমি আমার বাবুগুলাকে মানুষ করবা। বাই দ্য ওয়ে, বাবুগুলো মানে কয়টা বাবু? শয়তান ছেলে, তুই সবকিছু শুনে আবার আমাকে বলছিস? দাঁড়া, তোর খবর আছে। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। আচ্ছা অনেক হয়েছে, এখন গাড়িতে উঠে বসো। আমি আর আপু গাড়িতে বসে আছি। আপু আমার কাঁধে মাথা রেখে বলতেছে, আমি তোর কাঁধে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা ঘুমাও। আমার কাছে মাথা রেখে লাবণী আপি ঘুমিয়ে পড়লো। আমার বান্দরবনে আসতে প্রায় দুপুর 11:15 বেজে গেছে। আপি এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আপুকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। খুব ইচ্ছে করছে একটা কিস করতে। যেই ভাবা সেই কাজ, আলতো করে আপুর কপালে একটা কিস করে দিলাম। আর আপুকে আমি ডাকতে শুরু করলাম, লাবণী উঠো, আমরা চলে এসেছি। কি হয়েছে? আর কিছুক্ষণ ঘুমাতে দাও না প্লিজ। এই তুমি কি বাসায় নাকি? আরো ঘুমাতে দিব? উঠে বলছি। এরপর লাবণী সাথে সাথে উঠে পড়লো আর আমাকে বলল, কি আমরা চলে এসেছি? চলে এসেছি, এখন চলো। আমরা একটা বাসায় উঠলাম। বাসাটা আবার কোম্পানি থেকে দিয়েছে, খুব সুন্দর আর অনেক বড় বাসাটা, দুজনের জন্য। রুমে ঢুকে আমি লাবণীকে বললাম, তুমি কি ফ্রেশ হয়ে আসো? আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। লাবণী ফ্রেশ হতে চলে গেল আর আমি বসে আছি। একটু পর লাবণী ফ্রেশ হয়ে আসলো আর এসে আমাকে বলল, অপূর্ব তুমি অপেক্ষা করো, আমি রান্না করে আসছি। তোমাকে কে বলেছে রান্না করতে? তুমি কালকে অনেক জার্নি করেছো, সুতরাং এখন কিছু করতে হবে না। ধুর পাগল, আমার কিছু হবে না, তুমি চাইলে আমাকে সাহায্য করতে পারো। আচ্ছা বাবু, আমি তোমার কাছে সাহায্য করব। এরপর আমি আর লাবণী রান্না করে চলে গেলাম। আমি আপুকে ছোট ছোট কাজগুলো করে দিলাম, বাকি সব কাজগুলো আপু একাই করলো। কিছুক্ষণ পর লাবণী আমাকে বলল, তুমি কি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। পরে যাই। না এখনই যাও, তোমাকে নিয়ে বাইরে যাব। কোথায় যাবে? সেটা গেলেই দেখতে পারবি। আচ্ছা যাচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 12 মিনিট পর ফ্রেশ হয়ে আমি আর আপু একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর দুজনে রেডি হয়ে বাইরে গেলাম।
আপু গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। ফিলিংসটা অন্যরকম। কিছুক্ষণ পর দুজনেই একটা মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে আপু আমাকে বলল, যাও, তোমার যা যা কিনা লাগবে কিনে আসো। তোমার মতো গার্লফ্রেন্ড যদি সব ছেলে থাকতো তাহলে কোনো ছেলে নিজেকে ছোট মনে করতো না। হারামি, তুই এখন আমাকে গার্লফ্রেন্ড মনে করিস? তো কি মনে করব, আমাদের তো এখনো বিয়ে হয়নি। ও, তাই বুঝি বাবু। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার এই চেষ্টাটা পূরণ হবে। তাহলে তো ভালোই হবে, আমার বাবুগুলোর মুখ দেখতে পারবো। চুপ কর, তোর এসব বলতে লজ্জা করে না? শয়তান কথা। লজ্জা কেন করবে? আমি কি আমার বাবুগুলোর মুখ দেখবো না? জি না, আপনি আগে লেখাপড়া শেষ করবেন, তারপর এসব নিয়ে ভাবা যাবে। তখন তো তুমি বুড়ি হয়ে যাবা, আর তখন তো আমার ছেলে মেয়েগুলো তোমাকে আম্মু না বলে দাদুমা বলে ডাকবে। আমি লাবণী আপুর দিকে তাকিয়ে দেখি আপু আগুনের মতো চলছে। হায় আল্লাহ, আজকে আমি শেষ। কি থেকে যে কি বলে দিলাম। ধ্যাত, আমি আপুকে সরি বলতে যাব, ঠিক তখনই ঠাস করে একটা চর বসিয়ে দিল আর বলতে শুরু করলো, কি, আমার ছেলে মেয়েগুলো আমাকে দাদুমা বলে ডাকবে? হ্যাঁ, বাবু আমি তো ফাজলামো করতেছিলাম, প্লিজ রাগ করিও না। রাখ তোর বাবু, তুই এখন থেকে আমাকে বুড়ি বলে রাখবি, নয়তো তোর খবর আছে। হায় আল্লাহ, আজকে আমি কার মুখ দেখেছি, ঘুম থেকে উঠেছিলাম। কি বললি? এখন আমার মুখেও দোষ? এই কথা বলে লাবণী আপু কান্না করতে শুরু করলো। হায় আল্লাহ, এখন যে কি করি কিছুই ভাবতে পারছি না। কোনো উপায় না পেয়ে আমি আপুকে বললাম, হেই আমি কখন বললাম তোমার মুখে দোষ? তুই বলিস না, কার মুখ দিয়ে ঘুম থেকে উঠলাম? আমি তো তোর সাথে গাড়িতে, তার মানে সব দোষ তো আমারই। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি অনেকগুলো সরি, আর কখনো এমন ভুল হবে না। মনে থাকবে তো? সারা জীবন মনে থাকবে। আচ্ছা, এখন চল। কোথায় যাবে? কাজী অফিসে। তুমি সিরিয়াস? কেন, তোর কি মনে হয় আমি ফান করছি? কিন্তু বিয়ে করতে তো আরো 2 জন লাগবে। তোর চিন্তা করতে হবে না, আমার 2 জন কলেজ ফ্রেন্ড এখানেই থাকে, ওদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলে দিছি। তাহলে আর দেরি কেন, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। আচ্ছা বাবু, চল। আমি আর আপু বিয়ের জন্য অনেকগুলো ড্রেস কেনাকাটা করলাম। সবশেষে তারপর দুজনে কাজী অফিসে চলে গেলাম। গিয়ে দেখি একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। লাবণী আপুকে দেখে তো তারা সেই খুশি। তারপর আপু আমাকে তাদের সাথে পরিচয় করে দিলেন। তারা দুজন আমার দিকে এক নজরে হা করে তাকিয়ে আছে। লাবণী আপু বিষয়টা বুঝতে পেরে তাদেরকে সবকিছু খুলে বলে। কিছুক্ষণ পরে কাজী আসলেন আর আমাদের দুজনের সাথে কিছুক্ষণ কথা বললেন। কাজী সাহেব আমাকে আর আপুকে স্বাক্ষর দিতে বললেন। লাবণী আপু আমার দিকে তাকিয়ে স্বাক্ষর দিল। পরে আমি যখন স্বাক্ষর দিতে যাব তখন আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমার এমন অবস্থা দেখে আপু আমাকে বলল, অপূর্ব, তোমার কি কিছু হয়েছে? তেমন কিছু না, একটু নার্ভাস ফিল করছি তো তাই। আরে পাগল, এখানে নার্ভাসের কি আছে? নাও, স্বাক্ষর করো। আমি আপুর কথা মতো স্বাক্ষর করে দিলাম। পরে আমি আর আপু বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ বাসাটা এসে দেখি পুরো বাসাটা ফুল দিয়ে সাজানো। আমি তো কিছু বুঝতে পারছি না কি করলো এসব, আর কি ভেবেই বা করলো। কিছু বুঝতে না পেরে আমি আপুকে জিজ্ঞেস করলাম, এইগুলো আবার কি করলো? আমি লোক দিয়ে করেছি, আমার বিয়ে আর ফুল থাকবে না? তা কি হতে পারে? আচ্ছা, তোমার কি আব্বু আমার কথা মনে পড়ছে না? পরে, বাট এখন এসব নিয়ে ভাবতে চাই না। তাহলে বাবু কয়টা নেবে সেগুলো ভাবতেছো নাকি? আর আমি বলছি না, তোর লেখাপড়া শেষ হলে ওইসব নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এখানে লেখাপড়া করবো নাকি? এখানে তোর কাগজপত্র সবকিছু আমি নিয়ে এসেছি। এই জন্য সবাই বলে সিনিয়র অপরদের বিয়ে করলে নাকি সুখে থাকা যায় না। আমার কথা শুনে লাবণী আবার মুচকে হাসি দিল। তার হাসি মাখা মুখ দেখতে খুব সুন্দর লাগছে, যা প্রকাশ করা অসম্ভব। নিবিড় মায়াবী তার চেহারা, যা আমাকে তার প্রতি আরো দুর্বল করতে সক্ষম হয়েছে। তারপর লাবণী আপু আমাকে বলে উঠল, চুপ থাক, বেশি কথা বলবি না। আচ্ছা একটা কথা বলবো? বল। আমরা তো আজকে বিয়ে করলাম তাই না? করলাম। তাহলে আজকে তোমার আমার বাসর হবে নাকি? আজকে আমরা সারা রাত গল্প করবো, আর গল্প শেষে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। এই তোমার ইচ্ছা। কেন, তুমি কি অন্য কিছু চাও নাকি? আমার কিছু যাওয়ার নেই, আমি সব কিছু পেয়ে গেছি। এই বলে আমি লাবণীকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর লাবণী আমাকে বলল, জানো, আমার না খুব কান্না আসছে। তোমার কান্না আছে কেন? আমি কিছু করলাম নাকি? না, তুমি কিছু করনি, আমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে তাই। তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো। না, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা এখনো সব কথা বাদ দাও তো, চলো আমরা এখন কোথাও বেড়াতে যাই। ঠিক বলেছ, বলো কোথায় যাবে? চলো মুভি দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর দুজনে মুভি দেখতে চলে গেলাম। মুভি শেষ করে আমি আর লাবণী কিছুক্ষণ ঘুরলাম। তারপর রাত 10টা দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। ঠিক তখনই লাবণী আমাকে বলে উঠলো, এই, তুমি কোথায় যাও? কেন আমার রুমে?
এখন থেকে আমরা দুজন একসাথে থাকবো, বুঝলে? আচ্ছা, তুমি 30 মিনিট পরে আসবে, কেমন? এখন আসলে কি হবে? এখন আমি বউ সাজবো। আসলে আমায় তুমি বসে আসতে পারো নাকি? ও তাই তো, বাট কোনো ব্যাপার না, ইউটিউব থেকে শিখে নেব। আচ্ছা, আমি অপেক্ষা করতেছি তাহলে। বেশি টাইম লাগবে না। আর হ্যাঁ, তুমি জামাই সেজে এসো, কেমন? আচ্ছা পাগলি, আমি আমার রুমে এসে বিয়ের জন্য যে জামা কাপড়গুলো কিনলাম সেগুলো পরে নিলাম। এখন লাবণীর জন্য অপেক্ষা করতেছি। অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবরই নেই। তাই আমি ওর রুমের সামনে গিয়ে বলতে শুরু করলাম, লাবণী তোমার হয়েছে নাকি কালকে আসবো? প্লিজ আর মাত্র 10 মিনিট অপেক্ষা করো। আমি পারবো না গো, খুব ঘুম আসে। আচ্ছা কালকে আসবো, এখন আসি। আরে কই যাও, আমার তো হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। আমি রুমের ভিতরে গিয়ে দেখি পুরো রুমটাই ফুল আর ফুল। বউটা আমার খাটের ওপর বসে আছে, খুব সুন্দর লাগছে বউটাকে। আমি খাটের কাছে গিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই লাবণী এসে আমাকে সালাম করলো। তাকে সালাম করতে দেখে আমি বললাম, আমি এখন তোমার বিয়ে করাবো। সো সব মেয়ের যেমন ইচ্ছা থাকে তার স্বামীকে সালাম করবে, ঠিক তেমনই আমিও করব। সুতরাং ছোট বড় কোনো কথা নেই, ওকে? আচ্ছা বাবা, করো তাহলে। করো, এখন সালামি দাও। সালামের কথা কিন্তু বলা ছিল না। আর আমি, তুই আমাকে সালামি দিবি না? দাঁড়া। এই কথা বলতেই আমি তার পা ধরে সালাম করলাম। আমার কাণ্ড দেখে লাবণী আমাকে বলল, এই, তুমি এটা কি করছো? তোমাকে সালামি দিলাম আর তুমি আমাকে সালাম করেছো, আমি তোমাকে সালাম করেছি, ব্যাস শোধবাদ, তাই না? এই কথা বলে লাবণী আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। আমিও কম গেছে, আমি লাবণীকে নিয়ে খাটের উপর পড়ে গেলাম। আমি নিচে, লাবণী আমার উপরে। ওর ঠোঁট আর আমার ঠোঁট মিলে আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। লাবণীর চোখগুলো বন্ধ করে রেখেছে। আমি আস্তে করে ওর কোমরে হাত দিতেই লাবণী আমাকে বলে উঠল, প্লিজ আজকে না। ওহো, আই এম রিয়েলি সরি, আমার মনেই ছিল না। চলো আমরা ছাদে যাই। চলো। চলবো মানে কি? তাহলে কি যাবে না? যাবো, তবে এইভাবে না। তাহলে কিভাবে? তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে। তাহলে তো আমাকে ভাড়া দিতে হবে। দেবো। এরপর আমি লাবণীকে কোলে করে নিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে কোল থেকে নামিয়ে দিলাম। পরিমা সন্ধ্যা 4টা মনে হয় আমাদের দেখার জন্য অপেক্ষা ছিল। দুজনেই দোলনার মধ্যে বসে আছি। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠল, পূর্ব, দেখছো আজকে চাঁদটা কত সুন্দর? আমার পাশে চাঁদ থাকতে আমি আকাশের চাঁদ কেন দেখতে যাব? লাবণী আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আচ্ছা তুমি কি জানো কেন তোমাকে আমি এত ভালোবাসি? না, জানি না তো। আমি তোমাকে ভালোবাসি তার কারণ হলো তোমার মনটা খুব ভালো, আর তুমি ভালোবাসা নিয়ে মিথ্যা কথা বলো না। আরো অনেক কারণ আছে। আচ্ছা তুমি আমার কাছ থেকে কি চাও বলো, আমি দেওয়ার চেষ্টা করব। কথা দিচ্ছ তো? কথা দিলাম, এখন বলো কি চাও। তুমি কখনো আমাকে কষ্ট দিবে না? আমি কথা দিলাম তোমাকে কখনো কষ্ট দেব না। আচ্ছা শোনো, কালকে থেকে আমার অফিসের কাজ শুরু। আমি তোমাকে কর্মের নিচে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবো, কেমন? কি বলো, আজকে আমাদের বিয়ে হলো আর তুমি কি না কালকে অফিস জয়েন করবে? আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার। কালকে না গেলে হয় না? প্লিজ। না, পসিবল না। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। কালকে আমার অফিসে ফার্স্ট দিন, সো মিস দেওয়া যাবে না। বুঝলাম, তাহলে এখন চলো ঘুমাবে। আর কিছুক্ষণ ছাদে থাকি। আমি আবারও লাবণীকে কোলে করে রুমে নিয়ে এলাম। তাই লাবণী আমাকে অনেকগুলো পাপ্পি দিল। আমি লাবণীকে খাটে শুয়ে দিলাম। আমি ওর সাথে শুয়ে পড়লাম। লাবণী আমার কাছে এসে ওর মাথা আমার বুকের মাঝে রেখে বলতে লাগলো, এখন থেকে আমি তোমার বুকের মাঝেই ঘুমাবো। আমার বুকের মাঝে জায়গাটা শুধুই তোমার, তুমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারো। চেয়ে দেখি লাবণী ঘুমিয়ে গেছে। আমি লাবণী মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালে লাবণীটাকে ঘুম ভাঙলো। তার দিকে তাকিয়ে দেখি ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে লাবণীকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরতেই লাবণী আমাকে বলতে শুরু করলো, এই ছাড়ো বলছি, কি করছো? কি করছি মানে? আমি আমার বুকে আদর করছি। আচ্ছা বাবা, এখন ছাড়ো, আমার অনেক কাজ আছে। কি এমন কাজ যেটা আমার সাথে বেশি দামি? আমি রান্না বসিয়ে এসেছি, না হলে সব পুড়ে যাবে, তাই। আচ্ছা ছেড়ে দিলাম, আর ধরবো না। বাবুটা কি রাগ করেছে? কার সাথে রাগ করবো? কে আছে আমার? অপূর্ব, আমি বুঝতে পারিনি তুমি এতটা রাগ করবে। প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হবে। আরে বাবা, আমি তো মজা করেছিলাম, আর আমি তোমার সাথে রাগ করবো কেন? তাহলে আমাকে জড়িয়ে ধরো। তুমি যে রান্না বসিয়ে আসছো। তুমি আমাকে জড়িয়ে না ধরলে আমি বুঝবো তুমি রাগ করে আছো। আমার পাগলি বউ। এই কথা বলে আমি লাবণীকে জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি যা করবে সবকিছু আমার ভালোর জন্যই করবে, যেটা আমি খুব ভালো করেই জানি। এখন যাও, নাস্তা রেডি করো, খুব ক্ষুধা পেয়েছে।
তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বাবা, যাচ্ছি। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি আর লাবণী একসাথে নাস্তা করে নিলাম। দুজনে বাসা থেকে বের হয়ে গেলাম। লাবণী আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি কলেজের বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি এখানে কি ভালো ফ্রেন্ড পাবো কিনা। ঠিক তখনই আমার একটা মেয়ে বলতে লাগলো, এই যে মিস্টার, পথের মাঝে দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি নাকি ইচ্ছে করেই দাঁড়িয়েছিলেন? আজব তো, আমি কেন ইচ্ছে করে আপনার পথের সামনে দাঁড়াবো? সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কত কি করে। আমি তো মেয়ের কথা শুনে হাসবো নাকি কান্না করবো কিছুই ভাবতে পারছি না। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার বউ তো যেতে অনেক বেশি সুন্দরী, আর ও তো আটা মাখা সুন্দরী। মনে মনে এইসব ভাবছি, কি বলবো কিছু বুঝতে পারছি না। তবু অনেক চিন্তা ভাবনা করে বললাম, নিজের মুখখানা কখনো আয়নাতে দেখেছেন? এই ছেলে কি বলতে চাও? কিছু না আমার মা, এখন আমায় মাফ করো। কি? আমি তোমার মা? তোমার তো সাহস কম না, তুমি আমাকে মা ডাকলে? সাহসে দেখেছোটা কি? আচ্ছা বাবা, আই এম সরি, আমি দেখিনি, হয়েছে এবার। এইবারের মতো মাফ করে দিলাম। তুমি তো আজব ছেলে। আমার বউ তো তাই বলে। বউ মানে? কিছু না ভাই। এরপর আমি কলেজে ঢুকলাম, বাট আমার ক্লাস খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টার পর ক্লাসরুমটা খুঁজে পেলাম। ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। হঠাৎ কোথা থেকে যেন ওই মেয়েটা এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে শুরু করলো, আরে তুমি আমার ক্লাসে পড়া বলবে না? আপনি এই ক্লাসে পড়েন, আমাকে বলবেন না? আমি কি জানতাম নাকি তুমি আমার ক্লাসে পড়ো? আমি মনে হয় জানতাম আপনি আমার ক্লাসে পড়েন। আচ্ছা, এসব কিছু বাদ দাও, চলো আমরা ফ্রেন্ড হয়ে যাই। সেটা হওয়া যায়। আমার নাম আশপিয়া, তোমার নাম কি? আমি অপূর্ব ইসলাম। আচ্ছা অপূর্ব, তুমি কবে থেকে আমাদের কলেজে জয়েন করেছো? তুমি বুঝলে কি করে আমি নতুন? আমি হলাম এই কলেজের উড়ন্ত পাখি, সবার মুখ আমার চেনা, বাট তোমাকে কখনো তো দেখি নাই। ঠিক বলেছো, আমি আজকেই জয়েন করেছি। ভালো করেছো, আমাদের কলেজটা খুব ভালো। আমি কি তোমাকে আসবি বলে ডাকতে পারি? বাহ, ছেলে দেখি আমার নামটাও ছোট করে দিয়েছে। তেমন কিছু না, তোমার ভালো না লাগলে বলবো না। আচ্ছা ডাকতে পারো, সমস্যা নেই। আচ্ছা আসবি, এই কলেজটা কি তোমার আব্বুর? তুমি কি করে জানলে? তুমি তো বললে তোমাদের কলেজ। আমাদের বলছি কিন্তু, আমার বলিনি। আমার মনে হলো তাই বলেছি। বাহ, ছেলে দেখি খুব চালাক। ধুর, কি যে বলো। এইভাবে অনেকক্ষণ আসফির সাথে কথা বলে ও সম্পর্কে অনেক কিছু জানলাম। কলেজ শেষ করে আমি বাইরে লাবণের জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আসফে এসে আমাকে বলতে শুরু করলো, অপূর্ব আমার গাড়িতে আসো, তোমাকে নামিয়ে দিই। না তুমি যাও, আমার জন্য কি একজন আসবে। আচ্ছা গেলাম, কালকে আবার দেখা হবে। বাই। আমি লাবণীর জন্য অপেক্ষা করতেছি, কিন্তু লাবণী আসার কোনো নামই নেই। প্রায় 2 ঘন্টা পর লাবণী আসলো আর এসে আমাকে বলল, বাবুটা কখন থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে? বাবুটা সেই 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে। জানো, আমি ইচ্ছে করে লেট করিনি, আজকে অনেক কাজ বুঝতে হয়েছে, তাই লেট হয়ে গেছে। প্লিজ রাগ করো না। আরে পাগলি, কি বলো এসব? আমি কি তোমার উপর রাগ করতে পারি? আর তুমি তো ইচ্ছে করে লেট করনি, তাই না? আমার বাবুটা কত ভালো। আমি লাবণীর কথা শুনে হাসতে লাগলাম। আমি জানি লাবণী ইচ্ছে করে লেট করেনি। আমি আর লাবণী বাসা চলে আসলাম। অফিসে কি কি হয়েছে সবকিছু লাবণী আমাকে বলতে শুরু করলো। জানো অপূর্ব, আমার অফিসের লোকগুলো অনেক ভালো, তারা আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, তোমার অফিসের বস ছেলে নাকি মেয়ে? এই কথা কেন বললে? আগে বলো, তোমার বস ছেলে নাকি মেয়ে? একটা ছেলের নাম জুবায়ের। তাই তো তোমাকে হেল্প করেছে। আচ্ছা বলো তো, তোমার বস দেখতে কেমন? বসকে দেখতে পুরোই হিরো হিরো মনে হয়। লাবণীর কথাগুলো শুনে আমার যে রাগ হচ্ছে না, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। নিজের রাগটা কোনোরকম কন্ট্রোল করে লাবণীর সব কথা শুনলাম। এরপর লাবণী আমাকে জিজ্ঞেস করলো, আজকে তোমার কলেজের প্রথম দিন, কেমন গেল? আমি তো মনে মনে অনেক খুশি হলাম। এতক্ষণ তোমার অনেক বকবক শুনছি, এবার আমার পালা। কি আর বলবো, আজকের দিনটা যে আমার এত ভালো যাবে তা আমি ভাবতেও পারিনি। তো কি এমন হয়েছে? তুমি আমাকে কলেজের সামনে নামিয়ে দিলে না, আমি তখন কলেজের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটা মেয়ে এসে আমাকে বলল, তুমি কি কলেজে নতুন? আমি বললাম আমি নতুন। পরে মেয়েটাকে আমার সব কিছু বললাম। এমনকি পরে জানতে পারলাম মেয়েটা আমার সাথেই পড়ে। আমরা অনেক কথা বললাম। মেয়েটা তার খাবার আমার সাথে শেয়ার করলো। আমি খেতে যাচ্ছিলাম না, সে আমাকে জোর করে খাইয়ে দিল। ঠাড়া পড়া মিথ্যা কথা বললাম। আমি লাবণীর মুখের দিকে তাকিয়ে দেখি রাগে আগুন হয়ে চলছে। আমার আর বুঝতে বাকি নেই যে লাবণী আজকে আমাকে ছাড়বে না। ধুর, কেন যে ফালতু কথাগুলো বলতে গেলাম। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠলো, অপূর্ব তুই মিথ্যা কথা বলবি না। খাবার নিয়ে আমি কেন মিথ্যা বলবো? সত্যি বলছি, আমি কিছুই খাইনি। তাহলে কি তোর সাথে কোনো মেয়ের পরিচয় হয়নি? হয়েছে, বাট তেমন কিছু জানি না। নাম তো জানিস তাই না? তা জানি। মেয়েটার নাম আশফিয়া। তোর সাথে পড়ে? আমার সাথে পড়ে, বাট খুব ভালো মেয়েটা। তাহলে তুই কেন বললি ওই মেয়ে তোকে খাইয়ে দিছে?
তুমি যখন তোমার বসের কথা বলছিলে তখন আমার খুব রাগ হয়েছিল, তাই বানিয়ে বানিয়ে তোমাকে বলেছি। সরি, আমি বুঝতে পারিনি তুই যে এসব কথা শুনে রাগ করবি। সব কথা শুনে রাগ হয়নি। আমার সামনে কেন তুমি তাকে হিরো বললা? কোনো বউ তার স্বামীর সামনে অন্য মেয়েকে হিরো বলে নাকি? আর বিয়ের পর অন্য ছেলেদের সাথে রহস্য করা আমি একদম পছন্দ করি না, কারণ আমিও কখনো কারোর সাথে রহস্য করিনি নিজের বউয়ের সাথে করবো বলে। সুতরাং তুমিও করবে না, ওকে? আচ্ছা বাবা, সরি, আর কখনো করবো না, ভুল হয়েছে। এই যে কান ধরলাম, এখন বলো কি খাবে? যা খেতে চাইবো তাই দিবে? আগে বলতে হবে, পরে দেখবো দেওয়া যায় কিনা। আমাকে 10টা পাপ্পি দাও। আগে বলবি তো। এই কথা বলে লাবণী আমাকে চুমু দিতে লাগলো। আমি লাবণী দিকে হা করে তাকিয়ে আছি আর ভাবছি চুমু চাইতে লাবণী দিয়ে দিল। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠলো, এই, তুমি কি ভাবতেছো এমন করে? ভাবতেছি তোমার কি হলো? আমার আবার কি হবে? তুমি কিছু চেয়েছো, আমি দিয়েছি। আমি চাইলাম আর তুমি দিয়ে দিলে কেন? আরে বাবা, তুমি তো আমার স্বামী, তোমাকে চুমু না দিলে তো কাকে দিব? হায় আল্লাহ, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি আমার বিয়ে করাবো। আর আমি তোমাকে ভুলে যাস? দাঁড়া, আজকে তোর এমন অবস্থা করবো সারা জীবন মনে রাখবি। এ কথা বলে লাবণী আমাকে দৌড়াতে লাগলো। আমি আর লাবণী অনেক মজা করলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর লাবণী আসলো, এসে আমাকে বুকের মাঝে মাথা রেখে শুয়ে পড়লো। আমি লাবণীর মাথায় হাত বোলাতে লাগলাম আর বলতে শুরু করলাম, লাবণী তুমি একা একা অফিসে থাকো, আমার খুব টেনশন হয় আর সারাক্ষণ তোমার কথা ভাবতে থাকি। ধুর পাগল, আমাকে নিয়ে ভয় কেন পাবি? কারণ সেখানে তুমি একটা জব করো, এটাই সবচেয়ে বড় ভয়। আচ্ছা লাবণী, আমি পড়ালেখা করে কি করব বলো? অনেক কিছু করবে। তোমাকে হারিয়ে আমি কিছুই চাই না। আচ্ছা বাবা, পরে দেখা যাবে। আমি এখন রান্না করব, তুমি কি আমাকে হেল্প করবা? বলো কি করতে হবে? কিছুই না, তুমি শুধু আমার সাথে থাকবে। আমার একা একা রান্না করতে ভালো লাগে না। আচ্ছা চলো। এরপর আমি আর লাবণী একসাথে রান্না করে চলে গেলাম। লাবণী রান্না করছে আর আমি লাবণীকে বাতাস করছি। লাবণীর মাথায় ঘামগুলো টুপ টুপ করে নিচে পড়ছে আর আমি গিয়ে মুছে দিই। লাবণীকে এই অবস্থায় খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর আমি আপুকে বললাম, আচ্ছা তুমি শাড়ি পরো না কেন? জানো শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। তাই বুঝি? আচ্ছা, কালকে তোমার ইচ্ছে পূরণ করব। কেমন? কালকে শাড়ি পরবো, ঠিক আছে? আসো বাবু, একটা পাপ্পি দেই। এখন না, রান্না শেষ করে নিই, পরে পাপ্পি দিই। লাবণী রান্না শেষ করে আমাকে খাইয়ে দিল। আমি লাবণী দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি আমার কপালে এত সুন্দর বউ জুটবে কখনো ভাবেনি। আমার এমন ভাবে তাকানো দেখে লাবণী বলল, অমন করে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখি, তোমাকে দেখলে আমি আমার সুখ খুঁজে পাই। আচ্ছা অপূর্ব, তুমি কি আমার সাথে হ্যাপি আছো? তোমার সাথে না থাকলে হ্যাপি থাকতাম না। আমার না মাঝে মাঝে খুব ভয় হয়, যদি তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যায় তখন আমি কি করব? এই তুমি ফালতু চিন্তা করো কেন? কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি দিলেই তো নিবে, যে নিতে আসবে তাকে আমি খুন করব। আরে বাবা, কেউ নিতে আসবে না। আচ্ছা এখন ঘুমাও, সারাদিন অফিস করে আসছো আর রাতও অনেক হয়েছে। ঘুমাবো, বাট তোমার বুকে, তাই তুমি আগে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। লাবণ আমার বুকের মাঝে মাথা থেকে ঘুমিয়ে পড়লো আর আমিও তাকে দেখতেছি। ঘুমের মাঝে তাকে অপরূপ সুন্দরী লাগতেছে। আমি লাবণীর মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে লাবণীটাকে ঘুম থেকে উঠলাম। বিছানা থেকে উঠতে না উঠতে লাবণী আমাকে বলতে শুরু করলো, অপূর্ব তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। আচ্ছা করছি। দ্রুত ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। গিয়ে দেখি লাবণী খাবার নিয়ে বসে আছে আমার জন্য। আমি তাকে বসে থাকতে দেখে বললাম, তুমি খাও না কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি নাকি? আচ্ছা আমি তোমাকে এখন খাইয়ে দিব। দাও। আমি লাবণীকে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে আমি আর লাবণী গাড়িতে উঠে পড়লাম। লাবণী গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। লাবণী আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। অফিসে চলে যাওয়ার আগে আমাকে বলল, বাই বাবু, তুমি কারোর সাথে কোনো রকম ঝগড়া করবে না কিন্তু, মনে থাকে জানো? আচ্ছা করবো না, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। চেষ্টা করবো। বাই। লাবণী চলে গেল। আমি কলেজে ঢুকতে যাব ঠিক তখনই একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে তোর আম্মু দেখতে তো অনেক সুন্দর, তা আমাদের সাথে পরিচয় করিয়ে দিস। ছেলেগুলো কথা শুনে মাথা আমার রক্ত উঠে গেল। ইচ্ছে করছে ছেলেটাকে খুন করি। অনেক কষ্ট করে নিজের রাগটাকে কন্ট্রোল করে ছেলেটাকে বললাম, ভাইয়া কি যেন বলছেন? ওই মেয়েটা তোর বোন নাকি? আপনি জেনে কি করবেন? তুই চিনিস আমি কে? যা বলছি তার ঠিকঠাক উত্তর দে। কি কপাল আমার, এখন নাকি এসব ফালতু ছেলেদের সাথে মারামারি করতে হবে আর নাকি তাদের কাছে উত্তর দিতে হবে। হঠাৎ করে আবারও ছেলেটা বলে উঠল, কিরে কথা বলছিস না কেন? ভাইয়া মেয়েটা আমার বউ হয়। কি বলিস? জি ভাই। আচ্ছা যা, পরে কথা হবে। আমি কলেজের ভিতরে গিয়ে দেখি আসবে একা বসে আছে। আমি গিয়ে তার সাথে বসলাম। ও আমাকে দেখে বলল, অপূর্ব, তোমার আসতে তো লেট হলো কেন?
আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আচ্ছা অপূর্ব, কাল তুমি কার গাড়িতে করে বাসায় গেছো? কি হয় তোমার? ও, তুমি লাবণীর কথা বলছো? তা তোমার কি হয় সে? লাবণী আমার সব, মানে আমার বিয়ে করা বউ। কি বলো, তোমার বউ? তুমি তো এখনো কলেজে পড়ো, কি করে বিয়ে করলে? ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু তুমি তো জব করো না, তাহলে তোমরা চলো কিভাবে? আর তোমাদের পরিবার থেকে মেনে নিল কি করে? আমি আশপিয়াকে সব কিছু খুলে বললাম। আশপিয়া শুনে তো খুব অবাক হয়ে আমাকে বলল, অপূর্ব, তোমার কপালটা খুব ভালো, না হলে এমন একটা মেয়ে সবার ভাগ্যে থাকে না। সেটা একদম ঠিক বলেছো, আমার কপাল অনেক ভালো। আচ্ছা এখন চলো। আচ্ছা অপূর্ব, চলো, আমার সব ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেই তোমাকে। চলো। আমিও ক্লাসে চলে গেলাম, ক্লাস করতেছি, কিন্তু হঠাৎ করে লাবণীর কথা মনে পড়ে গেল। তাই ক্লাস করতে মন চাচ্ছে না। বাইরে এসে লাবণীকে কল দিলাম, লাবণী কল ধরছে না। এভাবে অনেকবার কল দিলাম, পরে লাবণী কল ধরেছে। কল ধরতে আমি লাবণীকে বললাম, হ্যালো, কি করছো? আমার ফোন ধরছো না কেন? আরে আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার কল ধরতে পারিনি। সরি বাবু। তুমি আসবে কখন? তোমার জন্য সে কখন থেকে বসে আছি। আমি গাড়ি নিয়ে আসতেছি, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। লাবণী কিছুক্ষণ পর চলে আসলো। আমি কি গাড়িতে বসলাম, ঠিক তখনই আমাকে লাবণী বলল, বাবুটার কি কিছু হয়েছে? কিছু হয়নি। তাহলে কোনো কথা বলছো না কেন? এমনি কথা বলতে ভালো লাগছে না। আমাকে বলো কি হয়েছে। জানো, আজকে কতগুলো ছেলে আমাকে বাজে কথা বলেছে। কি বলেছে? ওরা বলেছে আমি নাকি বইয়ের টাকা দিয়ে চলি। ওরা কি করে জানলো আমি তোমার বউ? আমি বলেছি তুমি আমার বউ, কারণ ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলছিল তাই। আচ্ছা রাগ করো না, আর ওদের কথায় কান দেবা না। লাবণী, আমি আর পড়ালেখা করব না, আমি একটা জব করতে চাই। আবার কি বলছো এসব? ঠিকই বলছি, আমি আর পড়ালেখা করব না, আমি একটা জব করতে চাই। আচ্ছা অপূর্ব, তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? যদি রাগ করে থাকো, আমি তোমার কাছে মাফ চাইতেছি। তুমি যা ভাবছো তা নয়, আমার আর পড়ালেখা করতে ইচ্ছে করছে না, আমি একটা জব করতে চাই, প্লিজ। আগে বাসায় চলো, পরে এই বিষয় নিয়ে কথা বলবো, কেমন? আমি আর লাবণী দুজনে বাসা চলে আসলাম। রান্না করে দুজনে খাবার খেয়ে শুয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠলো, অপূর্ব, তুমি জব করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? কিছুদিন পর তোমার ফাইনাল এক্সাম, তুমি এক্সামটা দাও, তারপর তোমাকে আমার কোম্পানিতে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। দিন যাচ্ছে দুজনে মিষ্টি ভালোবাসায়। এভাবে অনেক দিন কেটে গেল। দেখতে দেখতে আমার এক্সাম চলে আসলো। এক্সাম খুব ভালো হলো। দেখতে দেখতে এক্সাম শেষ। লাবণীও আমার জন্য একটা জব ঠিক করলো। এখনও পরিবারের কেউ আমাদের মেনে নেয়নি। লাবণী খালামণির সাথে মাঝে মাঝে কথা বলে, আর আমি আম্মুর সাথে কথা বলি, এতটুকুই। আমার আজকে জব ইন্টারভিউ। লাবণী আমাকে 9টা বাজে ওর কোম্পানিতে উপস্থিত থাকতে বলেছে। আমি লাবণীর কথা মতো কাগজপত্র নিয়ে ঠিক 9টায় ওর কোম্পানিতে উপস্থিত হলাম। বসে আছি লাবণীর জন্য, কিন্তু তার আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো, আর এসে আমাকে বলল, স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। জি আসতেছি। মেয়েটার কথা মতো ইন্টারভিউ রুমে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আমি বললাম, ম্যাম আসতে পারি? জি আসুন। অন্যদিকে ফিরে আছে। আজব, আমি ভিতরে যেতেই ম্যাম আমাকে বলল, তো মিস্টার অপূর্ব, আপনি কেন জব করতে চান? ম্যাম আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই আমার জবটা খুব দরকার। কেন, আপনি কি এখন আপনার বইয়ের পায়ে দাঁড়িয়ে আছেন নাকি? না ম্যাম, আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি, টাকা পয়সা ইনকাম করতে চাই, তাই জব করব। কেন, আপনার বউ আপনাকে হাত খরচের জন্য টাকা দেয় না নাকি? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা লাবণী, কারণ ওর কথাগুলো আর বয়সটাও সেম লাবণীর। আচ্ছা লাবণী আমার ম্যাডাম নয় তো? দুজনে চুপ করে আছি, কেউ কোনো কথা বলছি না। চুপ করে থাকতে দেখে ম্যাম আমাকে বলল, কি হলো, কথা বলছেন না কেন? তেমন কিছু না। আচ্ছা ম্যাম, আপনি ওই থেকে ফিরে আছেন কেন? আমি কথা বলার সাথে সাথেই ম্যাম আমার দিকে ফিরলো। আমি যেটা ভাবছি সেটাই হয়েছে, কারণ এটা লাবণী। তার মানে লাবণী আমার ম্যাডাম। আমি তো এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছি। লাবণী আমার এই অবস্থা দেখে বলল, কি হা করে কি দেখছো? আমি আমার ম্যাডাম বউকে দেখি। বাহ, খুব সুন্দর নাম তো, ম্যাডাম বউ। তুমি তাহলে আমার ম্যাডাম? শুধু অফিসে, আর এমনিতে তো আমি তোমার পাগলি বউ। তার মানে আমি জবটা পেয়ে গেছি? আমার জামাই পারবে তো, সে পারবে না তো কে পারবে? জানো, আমার ঠিকই বলতো, আমার দ্বারা কিছু হবে না। আমি কারো সাহায্য ছাড়া চলতেও পারবো না। এখন থেকে আমার কথা ঠিকই বলতো। এমন করে কেন বলতেছো? তুমি তোমার ট্যালেন্টের কারণে জবটা পেয়েছো। হয়তো। আচ্ছা চলো। কোথায় যাব? আরে নতুন জব পেয়েছো, ট্রিট দিব না? দিব। আগে বেতন পাই, তারপর টিট দিব। আচ্ছা এখন চলো, আমি তোমাকে ট্রিট দেব। তুমি কেন দিবি টিট? মিস্টার অপূর্ব, আজকে আমার হাজবেন্ড চাকরি পেয়েছে, সেই জন্য আমি তোমাকে ট্রিট দেব।
তাই নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম। এরপর আমি আর লাবণী বাইরে চলে গেলাম। লাবণী আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। অনেক কিছু খেলাম, সব বিল লাবণীই দিল। পরে আবার অফিসে চলে আসলাম। অফিসে লাবণীর পার্সোনাল রুম, আর আমার অন্যদের সাথে একই রুম। লাবণী আমার সব কাজ বুঝিয়ে দিয়ে তার ডেস্কে চলে গেল। আমার সাথে একটা ছেলে আছে আর একটা মেয়ে, আমরা তিনজন মিলে একটা টিম। আমি বসে বসে অফিসে কাজ করছি, ঠিক তখনই পাশের ছেলেটা আমাকে বলতে লাগলো, হাই ভাইয়া, কংগ্রাচুলেশনস। হাই ভাইয়া, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আপনার নামটা কি? অপূর্ব ইসলাম। আপনার নাম কি? ভাইয়া, আমার নাম জুবায়ের। ভাইয়া, আমার নাম ইশরাত জাহান অরিন। বাহ, খুব সুন্দর নাম তো। ভাইয়া বলে ডাকলে কি কিছু মনে করবেন? না না না, কি মনে করব? কিছুই মনে করা নেই। ভাইয়াকে দেখেই মনে হলো ভাইয়া খুব ভালো। আপনারা খুব ভালো, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, আমাকে ট্রিট দিবেন না? হ্যাঁ ভাইয়া, ট্রিট কিন্তু লাগবেই, নতুন জব পেয়েছেন। আচ্ছা ঠিক দিব, অফিস বন্ধ হলে, কেমন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে ভাইয়া। এরপর আমি অফিস শেষ করে লাবণীর রুমে গেলাম। গিয়ে আমি লাবণীকে বললাম, আসতে পারি ম্যাম? আসো। আর শোনো, আমাকে ম্যাডাম বলবে না। আর আমার রুমে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখনো কাজ করছো যে? আর বলো না, কালকে একটা ডিল আছে, তাই তুমি একটা কাজ করো, গাড়ি নিয়ে চলে যাও, আমি অন্য কোনো গাড়ি ভাড়া করে চলে আসবো। তুমি কি কিছুক্ষণের জন্য আমার সাথে আসতে পারবে? কোথায় যাবো? জুবাইর আর অরিন আছে না, তাদের ট্রিট দিব। না বাবু, আমি এখন অনেক ব্যস্ত। এই নাও 5,000 টাকা, তাদেরকে দিয়ে দিও। তুমি আসলে আমার ভালো লাগতো। আজকে না, অন্য একদিন যাবো। আমরা দুজনে কথা বলছি, হঠাৎ করে লাবণী ফোনে একটা কল আসলো, ওর বসের কল। কলটা ধরেই লাবণী বলল, জি স্যার, আসতেছি। তুমি কোথায় যাবে? বস ফোন করে বললো তার রুমে যেতে, কালকের ডিল নিয়ে কি যেন কথা বলবে। লাবণী আমাকে বাই বলে চলে গেল। আমি জুবাইর আর অরিনকে নিয়ে একটা ভালো একটা রেস্টুরেন্টে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের ভিতরে বসে গল্প করছি, হুট করে জুবাইর আমাকে বলে উঠলো, ভাইয়া, আমরা দিনের পর দিন এক কষ্ট করে প্রমোশন পাই না, আর লাবিব মেমের বসের সাথে থেকে রাতারাতি প্রমোশন পেয়েছেন। কি বলেন এসব? ভাইয়া, বিশ্বাস না হলে আপনার পেছনে তাকিয়ে দেখুন। আমি জুবাইরের কথা মতো পিছনে তাকিয়ে আমার চোখ কপাল উঠে গেল, কারণ পিছনে তাকিয়ে দেখি লাবণী একটা ছেলের সাথে বসে আছে আর খুব হাসি মুখে কথা বলছে। কিন্তু লাবণী তো বলেছিল বসের সাথে কালকে ডিল নিয়ে কথা বলবে, এই তাহলে আসল ঘটনা। আমি আর সহ্য করতে পারছি না, না পারছি নিজে সহ্য করতে, না পারছি লাবণীকে কিছু বলতে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, সোজা বাইরে চলে আসলাম। বাইরে আসতে চোখ দিয়ে অনবরত বৃষ্টি নামতে শুরু করলো। একটা কথা ভেবে পাচ্ছি না, যে আমি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি, কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করিনি, বউকে ভালোবাসি বলে সে বউ আজ কিনা, ছি! আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে লাবণী আমাকে এতটা ভালোবাসে, সেই লাবণী কিভাবে এমন কাজ করতে পারলো। বাইরে এসে জুবাইর আমার চোখে পানি দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, কিছু কি হয়েছে? না, চোখে হয়তো ময়লা গেছে তাই। ভাইয়া, আমি দেখছি। না না না, দেখা লাগবে না, এখন ঠিক আছি। ভাইয়া, আজ তাহলে আমি আসি, কালকে দেখা হবে। বাই, ভালোভাবে যেও। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, অনেক কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। লাবণীটাকে ঘুমটা ভেঙে গেল। আমাকে ঘুম থেকে উঠতে দেখে লাবণী বলল, তুমি এই রুমে এভাবে ঘুমিয়ে আছো কেন? আমার ইচ্ছে তাই ঘুমিয়েছি। তোমার কি শরীর খারাপ নাকি? আমার কিছু হয়নি, তুমি গিয়ে কাজ করো। আচ্ছা বাবা, সরি, বসের সাথে কালকের ডিলটা নিয়ে কথা বলতে বলতে রেড করে ফেলেছি। এবার আর আমার রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে একটা চর বসিয়ে দিলাম আর বলতে শুরু করলাম, তুমি কি মনে করো আমি কিছুই জানি না? তোমার বসের সাথে ডিল নিয়ে কথা হয় নাকি অন্য কিছু নিয়ে কথা হয়, সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। অপূর্ব, প্লিজ তুমি আমার সাথে আমার কথা শোনো। তুমি যা ভাবছো, সব কিছু যা দেখছো, সেটা শুধুমাত্র একটা ভুল। তোমার আর কোনো কিছু বলতে হবে না। প্লিজ অপূর্ব, আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমার কথাটা একটাবার মন দিয়ে শোন প্লিজ। বলো, শুনছি। কি আর মিথ্যা বলবে? অপূর্ব, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না। বলো। আসলে যেদিন আমি অফিসে জয়েন করি সেদিন থেকে এই ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু ওকে আমি বলেছি আমি ভালোবাসি না, কিন্তু বস বলি কথা, তাই বেশি কিছু বলতে পারিনি। তুমি চাইলে তাকে আপন করে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না। দোয়া রইল তোমাদের প্রতি। এই কথা বলার সাথে সাথে লাবণী আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ। কি মনে করেছিস নিজেকে? আমি কিছু জানি না? আমি সব কিছু দেখেছি। তুই রেস্টুরেন্টে কান্না করতিস, কিন্তু আমার ভালোবাসার কসম, আমি শুধু তোকে ভালোবাসি আর কাউকে না।
লাবণী কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো, আর কথা শেষে আমার বুকের মাঝে মুখ গেল। আমি কি করবো বুঝতে পারছি না। এখন আমি নিজের প্রতি রাগ হচ্ছে, সবকিছু না জেনে শুধু শুধু লাবণীকে বাজে কথাগুলো বলে ফেললাম। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। তারপর আমি লাবণীকে বললাম, তুমি আমাকে আগে বলতে পারতে, তাই না? বলতে চেয়েছি, কিন্তু তখন তোমার এক্সাম ছিল, তাই আর বলিনি। আমি লাবণীর মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলাম, হাই রে পাগড়ি, শুধু শুধু কষ্ট পেলে আর আমাকেও কষ্ট দিলে। বলবো, আমাকে একটা প্রমিস করতে পারবো? বলো। আমাকে কোনো ভুল বোঝো না, খুব কষ্ট হয় তুমি আমাকে ভুল বুঝলে। তুমি খুব ভালো করে জানো তোমাকে ভালোবেসে আমি কি কি করেছি। লাবণী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, মনে হয় খুব কষ্ট পেয়েছে। আমি ওরা শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমি প্রমিস করলাম কখনো তোমাকে ভুল বুঝবো না, যখন কিছু বলা থাকবে সোজা তোমাকে জিজ্ঞেস করবো। আচ্ছা চলো রান্না করো। চলো। আমি আর লাবণী একসাথে রান্নাঘরে চলে গেলাম। লাবণী রান্না করছে আর আমি তার কাছে হেল্প করছি। রান্না শেষ করে খাবারগুলো টেবিলে নিয়ে রাখলাম। খাবারগুলো টেবিলে রাখার পর লাবণী আমাকে বলল, বলবো তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তুমি ফ্রেশ হবে না? হবো, কিন্তু তুমি আগে যাও। চলো আমরা একসাথে যাই। তোর পাগল কি বলো, তুমি আগে যাও পরে আমি যাব। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা লাবণীকে কোলে নিয়ে বাথরুমে চলে গেলাম। লাবণী আমার এমন কাণ্ড থেকে বলল, হারামি, তোর ভেতরে কি লজ্জা বলতে কিছু নেই নাকি? অনেক লজ্জা আছে, কিন্তু সেটা সবার সামনে আসে না। আমি ঝর্ণাটা ছেড়ে দিয়ে লাবণী কোমরে হাত দিয়ে ওর গায়ে একটা কিস দিলাম। লাবণী কিছু বোঝে না, চোখ বন্ধ করে আছে। আমি ওর ঠোঁটে আলতো করে একটা কামড় দিলাম। কামড় দিতে লাবণী আমাকে বলে উঠলো, হারামি, আমি ব্যথা পাইছি কিন্তু। আরে আমার বাবুটা ব্যথা পেয়েছে। তোমাকে চার কি যেন কল দিতেছে, আর তাড়াতাড়ি ফ্রেশ হয়। লাবণী চলে গেল। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম। বাইরে এসে লাবণী কার সাথে যেন ফোনে কথা বলতেছে। লাবণী আমাকে দেখে বলল, অপূর্ব, আম্মু কল করেছে, তোমার সাথে কি যেন কথা বলবে। আগে বলবে না? মোবাইলটা হাতে নিয়ে সালাম দিলাম আর বললাম, খালামণি কেমন আছো? বাবা ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালোই আছি। তোর কাছে কি লাবণী আছে? আছে। কেন, কথা বলবে? লাবণীর সাথে পরে কথা বলবো, তোর সাথে একটু পার্সোনাল কথা আছে। তুই একটু লাবণীর কাছ থেকে দূরে যা। আচ্ছা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমাকে কল করব। আচ্ছা ঠিক আছে। লাবণী চলে যাবার সাথে সাথে আমি খালামণির কাছে কল দিলাম আর বললাম, খালামণি এইবার বলো, লাবণী ফ্রেশ হতে চলে গেছে। অপূর্ব, তুই তো জানিস লাবণী তোর থেকে 2 বছরের বড়। জানি, কিন্তু তাতে কি হয়েছে? আমি খালামণির কথা শুনে আকাশ থেকে পড়লাম, কারণ খালামণি একদম আমার মনের কথা বলেছে। তারপর আমি খালামণিকে বললাম, খালামণি তুমি ভালো বোঝো, আমি কি করে বলবো? আচ্ছা, তোরা বিয়ে করেছিস অনেক দিন হয়েছে, ভালো জবও করতেছিস, সুতরাং আমার মনে হয় তোদের এখন একটা বেবি দরকার। সেটা তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি তো জানো লাবণী যেটা বলে সেইটাই করে। শোন, তোরা যদি বেবি নিস তাহলে তোর আব্বু আর লাবণীর আব্বু ঝামেলা করবে না। খালামণি তুমি এতক্ষণে ভালো কথা বলেছো, আমি তো এমন করে ভাবিনি। আমি সবসময় ভালো কথাই বলি। আর যদি তোদের মাঝে একটা বেবি থাকে তাহলে তোদের মাঝেও কোনো ঝামেলা হবে না। খালামণি তুমি লাবণীকে বোঝাও। আচ্ছা আমি চেষ্টা করব, কিন্তু তুই ছেলে হয়ে পারিস না নাকি? ওই খালামণি তুমি কি বলতে চাও? এই বলে খালামণি হাসতে হাসতে ফোনটা কেটে দিল। কিন্তু আমার খুব রাগ হচ্ছে, কারণ খালামণি বলে আমি নাকি পারি না। আজকে লাবণীকে দেখাবো আমি পারি কি পারি না। এমন সময় লাবণী চলে আসলো। লাবণী আসতেই আমি লাবণীকে বললাম, লাবণী তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবু চাই, তাই তো। তুমি কি করে বুঝলে? আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি কাজটা ঠিক করনি। আচ্ছা ওসব নিয়ে পরে কথা বলবো, এখন খাবার খেতে আসো। এরপর আমি আর লাবণী খাবার শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি লাবণীকে বললাম, লাবণী আমার একটা বাবু চাই। তুমি নিজেই তো একটা বাবু, আর তোমার বাবু চাই? একদম হাসবে না, আমি কিন্তু সিরিয়াস সাবজেক্ট নিয়ে হাসির একটা পছন্দ করি না। তাই নাকি বাবু? আমি সাথে সাথে লাবণীর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম আর লাবণীকে দেয়ালের সাথে আঁকড়ে ধরলাম। আমার এমন অবস্থা দেখে লাবণী আমাকে বলল, অপূর্ব কি করছো? আমি বাবু নাকি বড় হয়ে গেছি সেটা দেখাচ্ছি। তোমাকে এখন দেখতে হবে না, আমি তোমাকে এখনই দেখাবো। খালামণি বলে আমি নাকি কিছু পারি না, কত বড় অপমান। আমার ঠিকই বলেছে, তুমি কিছুই পারো না। আমি লাবণীকে কোলে করে খাটে ফেলে দিলাম। আমি আমার শার্টটা খুলে ফেলে দিলাম। লাবণী শোয়া থেকে উঠে আমাকে একটানে খাটে ফেলে দিল। পরে লাবণী আমার বুকের ওপর বসে বলতে শুরু করলো, আজকে আমিও দেখবো আমার বাবুটা কি কি পারে। তোমার বাবুটা কি পারে না পারে সেটা আমিও দেখাবো।
আমি লাবণীকে একটানে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম আর তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। লাবণী খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। তারপর লাবণী গিয়ে রুমের লাইটটা বন্ধ করে দিল। এরপর কী হয়েছে তা আজও আমার অজানা রয়ে গেছে, কারণ আমি তো এখনো বিয়েই করিনি। কিভাবে বলবো বলেন? বিয়ে করলে পরে বলবো কেমন? আশা থাকেন, পারলে কাটাল গায়েন। আর অর্ণর এসব কথা শোনা ভালো না, সুতরাং না বলাটাই বেটার। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে দেখি পাশে লাবণী নেই। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি লাবণী টেবিলের উপরে বসে আছে। আমি গিয়ে লাবণীকে জড়িয়ে ধরলাম আর বললাম, বাবুটা কি করছো একা একা বসে? তেমন কিছু না, একটা ডায়েরি লিখছি। তুমি কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা অপূর্ব, তুমি কি চাও, ছেলে নাকি মেয়ে? আমার ইচ্ছে একটা মেয়ে হোক, ঠিক তোমার মতো কিউট। কিন্তু আমার একটা ছেলে আছে, ঠিক তোমার মতো। ছেলে না, মেয়ে হবে। মেয়ে না, ছেলে হবে, তুমি দেখে নিও। এরপর আমি লাবণীকে কোলে করে খাটে নিয়ে গেলাম। খাটের উপর রাখতেই লাবণী আমাকে বলল, তুমি আবার কি চাও? কি চাই বোঝো না? আমি লাইটটা বন্ধ করে দিলাম। বাকিটা ইতিহাস। সকালবেলা লাবণীটাকে ঘুম থেকে উঠলাম, দেখি লাবণী গোসল করে এসেছে। তার ভেজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস দেখলাম যেটা আগে কখনো দেখিনি, লাবণীর নাভির সাথে একটা তিল। কিছুক্ষণ পর লাবণী আমাকে বলে উঠল, ওই মিস্টার, অমন কি দেখছো? তোমার নাভির তিলটা দেখি। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এই পাগলি, তোমার সাথে আবার কিসের লজ্জা? আচ্ছা এবার ওঠো, অফিসে যেতে হবে। আজকে না গেলে হয় না? একদম না, তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়েছে দুজনে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে দুজনে গাড়ি করে কোম্পানিতে চলে গেলাম। গাড়িটা কোম্পানি থেকে লাবণীকে দিয়েছে। এই প্রথমবার আমি আর লাবণী একসাথে গাড়ি করে অফিসে আসলাম। শালা বস দেখি লাবণী দিকে হা করে তাকিয়ে আছে। আমার তোর আগে আগুন জ্বলছে। হঠাৎ করে বস লাবণীকে বলে উঠল, লাবণী, ও তোমার গাড়িতে কেন? ওকে তোমার গাড়িতে করে কেন আনলে? আমার খুশি, আমি যাকে ইচ্ছে তাকে আনবো। লাবণী, তুমি কি জানো আজকালকার ছেলেরা কতটা খারাপ? শালায় কয় কি, আমার বউয়ের সামনে আমাকে খারাপ বলে। আমি কিছু বলতে যাব তার আগে লাবণী বলে উঠল, আর কিছু বলবেন নাকি আমি যাব? আচ্ছা যাও। আমি আর লাবণী অফিসে যে যার রুমে চলে গেলাম। আমি আমার জায়গায় বসে আছি, ঠিক তখনই জুবাইর আমাকে বলে উঠল, কি ভাইয়া, আজকে যে ম্যাডামের সাথে অফিসে আসলেন? আজকে না, এখন থেকে সব সময় আসবো। মানে ঠিক বুঝতে পারলাম না। সব কিছু বুঝতে হয় না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি ম্যাডামকে আগে থেকে চিনেন? চিনি তো। ম্যাডাম আপনার কি হয়? ম্যাডাম আমার কাজিন। কথাটা শেষ করতে না করতেই ঠাস করে একটা চর বসিয়ে দিল। ওর চালাইরে দিল। পিছনে তাকিয়ে দেখি লাবণী দাঁড়িয়ে আছে। তার মানে চরটা লাবণী আমাকে দিয়েছে। আমি কিছু বলতে যাব তার আগে লাবণী আমাকে বলে উঠল, আমি তোর কি হই? কেন, তুমি কি জানো না? জানি, কিন্তু ওরা তো আর জানে না। তুই ওদেরকে বলেছিস আমি তোর কাজিন, কিন্তু আমি যে তোর বউ সেটা কে বলবে? লাবণীর কথাগুলো শুনে সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে রইল। তারপর আমি আবার লাবণীকে বললাম, আমি বলতাম, পরে ভাবলাম যদি তোমার কোনো সমস্যা হয়। তুই এমন কেন? আমি তোর বউ এটা বললে আমার কিসের সমস্যা হবে? আজকে তোকে সবাই শুনে রাখুন, অপূর্ব আমার স্বামী, আমি তার বউ। আমি লাবণীর কথা শুনে খুব অবাক হয়ে গেলাম। তবে ভালো হয়েছে, সারা বস আর লাবণীর কাছে আসতে চাইবে না। কিছুক্ষণ পর জুবাইর আমাকে বলে উঠল, অপূর্ব ভাইয়া, আপনি তো খুব ভালো চালাক। ম্যাডাম যে আপনার বউ সেটা কেন আমাদের বললেন না? ভাইয়া, আমি কিছু সমস্যার কারণে বলতে পারিনি। লাবণী ওর অফিস রুমে চলে গেল। আমরা বাকিরা সবাই কাজে মন দিলাম। প্রায় সন্ধ্যা 6টায় আমি আর লাবণী একসাথে বাসায় চলে আসলাম। বাসায় এসে লাবণী আমাকে বলল, অপূর্ব তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রান্না করছি। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি করছি। আচ্ছা আমি গেলাম, তুমি একটু তাড়াতাড়ি করো, আমার না খুব খিদে পেয়েছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি লাবণী সব রান্না করে খাবারগুলো রেডি করে দিয়েছে। টেবিলের কাছে যেতেই লাবণী আমাকে বলল, কি গো, তোমার এত টাইম লাগে? খুবই বেশি টাইম লাগলো। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। তুমি কি ফ্রেশ হয়ে আসো, তুমি আর আমি একসাথে খাবার খাবো। আচ্ছা। লাবণী ফ্রেশ হতে চলে গেল। আমি তার অপেক্ষায় বসে আছি। কিছুক্ষণ পর লাবণী আসলো। দুজনে একসাথে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। খুব সকালে আমার ঘুমিয়ে গেল। তাকিয়ে দেখি লাবণী এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় লাবণীকে খুব সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর আমি লাবণীকে ডাক দিলাম, লাবণী ওঠো। কি হয়েছে, সকালে হয়ে গেছে নাকি? বাবুটা এখন ঘুম থেকে ওঠো, সকালে অফিস আছে তো। লাবণীর সাথে সাথে উঠে বললো আর আমাকে বলতে শুরু করলো, অপূর্ব তুমি আমাকে আরো আগে ডাকবে না? তুমি তাড়াহুড়ো করো না, এখনো অনেক সময় আছে। আচ্ছা তুমি খাবার টেবিলে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। লাবণী আর আমি একসাথে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে। এখন আর লাবণীর সাথে আমার কোনো ঝগড়া বিবাদ হয় না।
লাবণীর এখন 7 মাস চলতেছে, তাই আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আজকে লাবণীর বার্থডে, তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসা চলে গেলাম। গিয়ে দেখি লাবণী খাটে শুয়ে আছে। আমি গিয়ে লাবণীর পাশে বসলাম আর বলতে লাগলাম, আমার বাবুটা কেমন আছে? তোমার বাবুটা তার বাবুর সাথে এখন কথা বলছে। তাই নাকি? আর তুমি একা একা কথা বলবা? আমাকে তো দিবা তাদের সাথে কথা বলতে। দেবো না কেন, তুমি কথা বলো। আমি লাবণী কোলে মাথা রেখে বলতে লাগলাম, আমার পিচ্ছি বইটা কেমন আছো? আব্বু তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তোমার জন্য আব্বু অনেকগুলো পুতুল কিনেছে, তুমি খেলা করবে সেগুলো দিয়ে। ঠিক তখনই লাবণী আমাকে বলে উঠলো, এই তুমি আমাকে পরি বলবা না, ও ছেলে বুঝলা? তুমি ভুল, ও আমার পিচ্ছি পড়ি। আচ্ছা চলো না আমরা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে আসি, তাহলে তো জানতে পারবো ছেলে নাকি মেয়ে। ঠিক বলেছো, রেডি হয়ে আসো, এখন যাবো তাহলে। আমি আর লাবণী ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার চেক আপ করে যা বললো আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ডাক্তার বলল, চেক আপ করে দেখতে পেলাম বাচ্চা সুস্থ আছে, কিন্তু আমি ডাক্তারের কথা শুনে হা হয়ে গেলাম, কারণ একসাথে 2টা কিউট বেবি আসবে তাই। এরপর আমি ডাক্তারকে বললাম, আচ্ছা ডাক্তার, এতে লাবণী কোনো রকম সমস্যা হবে না তো? আমিও সেটাই ভাবছি। এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। মিস্টার অপূর্ব, আপনি কিন্তু মা ও বাচ্চার খেয়াল রাখবেন, তাদের কোনো রকম অবহেলা করতে পারবেন না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, কিন্তু লাবণীকে নিয়ে আমার খুব ভয় হয়, ওর কিছু হবে না তো? আল্লাহর উপর ভরসা রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর লাবণী বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে কল দিলাম, কিন্তু রিসিভ করছে না। কিছুক্ষণ পর আম্মু কলটা রিসিভ করলো। রিসিভ করতে আমি বললাম, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো বাবা, তুই কেমন আছিস? আর লাবণী কি অবস্থা? আম্মু, লাবণী ভালো আছে, কিন্তু কিন্তু কি বল আমাকে। আম্মু, লাবণী মা হতে চলেছে। বলিস কি সত্যি? আমার এখন কি যে ভালো লাগছে। আচ্ছা লাবণীকে ফোনটা দে। আম্মু কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি, আর তোমার নাতনিরাও ভালো আছে। মানে বুঝলাম না, নাতনিরাও মানে কি? আম্মু ডাক্তার বলেছে আমার নাকি 2টা বাচ্চা হবে, আর দুজনেই নাকি মেয়ে। লাবণী মা, নিজের খেয়াল রাখিস, বুঝিস তো 2টা বাচ্চার জীবন এখন তোর সাথে জড়িয়ে আছে। আচ্ছা অপূর্বকে ফোনটা দে। আম্মু বলো। আমার কথা ভালো করে শোন, তুই কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নে। আম্মু, এটা সম্ভব হবে না। আমি আর লাবণী দুজনে একসাথে ছুটি নিলে অফিস চলবে কিভাবে? কিন্তু এখন তো তোর ওর পাশে থাকার দরকার, ওর সাহায্য প্রয়োজন। আম্মু, তুমি আমাদের এখানে চলে আসো না। আমি কিভাবে আসবো বল? তোর আব্বুর শরীর খুব একটা ভালো না, আর তোর আব্বু মনে হয় না আমাকে যেতে দিবে। আচ্ছা তাহলে আমি দেখি এখানে কাউকে পাই কিনা। আমি আমার সাথে কথা বলা শেষ করে খালামণিকে কল দিলাম, কিন্তু খালামণিও আসতে পারবে না। এখন যে কি করি? এমনিতেও লাবণীর শরীরটা এখন ভালো যাচ্ছে না। আমি ওকে বাসায় একা রেখে কি করে অফিসে যাই, এসব কিছু ভাবতেছি। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠলো, এই তুমি কি ভাবছো? কিছু না, তোমার কি কিছু লাগবে? আমি জানি তুমি কি ভাবছো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আল্লাহ চাইলে আমিও ও তোমার 2টা পিচ্চি পরি ভালো থাকবে। আচ্ছা আমি সবটা ছেড়ে দিই। তোমার কিচ্ছুই করতে হবে না। কিন্তু আমার না খুব ভয় লাগতেছে। আমি চাই না আমার জন্য তোমাদের কিছু হোক। আচ্ছা বাবা, পরে দেখা যাবে। এখন চলো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তোমার কিছু করতে হবে না, আমি সব কিছু করবো এখন থেকে। তুমি শুধু আমার পিচ্ছি পরিদের খেয়াল রাখবা। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি গিয়ে খাবার নিয়ে আসলাম, তারপর নিজ হাতে লাবণীকে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে শুয়ে পড়লাম। হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠলো, আচ্ছা অপূর্ব, একটা কথা বলবো, তুমি কি কথাগুলো রাখবা? বলো। আমার যদি কিছু হয়ে যায় তুমি কি করবা? লাবণীর এই কথাগুলো শুনে আমার বুকে বাবা সে চিনচিনে ব্যথা করতে লাগলো। তার এই কথাগুলো যেন আমাকে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত করছে। তারপর আমি লাবণীকে বললাম, ওই একদম ফালতু কথা বলবা না। ফালতু কথা না, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার পরিগুলোকে অনেক আদর করবা, আর তাদেরকে কোনো কষ্ট দিবা না, ওকে? খেয়াল করলাম লাবণী কথাগুলো বলতে বলতে তার চোখ বেয়ে পানি পড়তেছে। আমি লাবণীর চোখে পানিগুলো মুছে দিয়ে বললাম, আমি আমার 3টা পরীকে অনেক আদর করব, ভালোবাসবো, তুমি চিন্তা করিও না। 3টা পরী সারা জীবন আমার সাথেই থাকবে। এ কথা বলে আমি লাবণীর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপর আমি লাবণীর মাথায় হাত বোলাতে লাগলাম। হুট করে লাবণী আমাকে বলে উঠলো, আচ্ছা অপূর্ব, তোমার পরিগুলোর কি নাম রাখবে? এখন বলবো না, আমার পক্ষে যখন আসবে তখন বলবো। এখন বলো, পরে যদি আমি না থাকি? লাবণীর প্রত্যেকটা কথা যেন আবার বুকটা ছিদ্র হয়ে যাচ্ছে। নিজের অজান্তে চোখ দিয়ে অনবরত বৃষ্টি নামতে শুরু করলো। তারপর আমি লাবণীকে বলতে শুরু করলাম, আমার কসম লাগে, প্লিজ এইসব কথা বলো না, আমার আর সহ্য হয় না, খুব কষ্ট হয়। আমি জানি না আমার কপালে কি আছে, তবে যতদিন বাঁচবো তোমাকে সবটা দিয়ে ভালোবাসবো।
আমি লাবণীকে আমার বুকে নিয়ে ওর কপালে অনেকগুলো কিস করলাম আর বলতে লাগলাম, তুমি দেখো আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন। তাই যেন হয়। আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে তোমার বুকের মাঝে ঘুমাবো। কিন্তু তোমার সমস্যা হবে না? আমার কিছুই হবে না। আচ্ছা বাবু, তাহলে ঘুমাও। লাবণী আমার বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি লাবণী এখনও ঘুমাচ্ছে। তাই আমি গিয়ে সবার আগে রান্নার কাজটা শেষ করলাম। সব কাজ শেষ করে এসে দেখি লাবণী এখনও ঘুমাচ্ছে। তাই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, বাবুটা কি আজকে উঠবে না? উঠবো তো। তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার জন্য আমার পরিগুলো কষ্ট হচ্ছে। আমি আবার তোমার পরিগুলোকে কিভাবে কষ্ট দিলাম? এই যে তুমি না খেয়ে শুয়ে আছো, তোমার জন্য আমার পরিগুলো কষ্ট হচ্ছে না বলো? তার মানে তুমি শুধু তোমার পরিগুলোর কথাই চিন্তা করো, আমার জন্য না? আমার পাক দিব, তুমি ভালো থাকলেই আমার পরিগুলো ভালো থাকবে। তাই তো, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা এবার ঘুম থেকে ওঠো। আমি লাবণীকে নিয়ে ফ্রেশ করিয়ে এনে খাবার খাইয়ে দিলাম। আমার খুব ভালো লাগে লাবণীর পরিগুলোর খেয়াল রাখতে। এখন কেন জানি নিজেকে খুব বড় বড় মনে হয়। লাবণী আজকাল বাচ্চাদের মতো অনেক কাজ করে, যেগুলো আমার খুব ভালো লাগে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি খাবার রান্না করে ফেললাম। লাবণীর অসুস্থতার কারণে এখন এই কাজগুলো আমি প্রতিদিনই করি। কষ্ট হলেও আমার খুব ভালো লাগে, বাবা হবো সেই আনন্দে। এভাবে অনেকদিন চলে গেল। লাবণী এখন আর কাজ করতে পারছে না। ডাক্তার বলেছিল যে কোনো এক সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে। তাই আমি অফিস থেকে বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিলাম। লাবণী এখন ঘুমাচ্ছে, ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমার খুব কষ্ট হয়। তার কষ্ট দেখে আমি লাবণীকে খাবার খেতে ডাকতে লাগলাম। বাবু এবার ঘুম থেকে ওঠো, খাবার খেতে হবে তো। অপূর্ব, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। বাবু এমন কথা বলো না, তুমি না খেলে আমার পরিগুলো কি হবে বলো? আমার কিছু ভালো লাগছে না। আজকে আমরা ডাক্তারের কাছে যাব, কিন্তু তার আগে তুমি উঠো, কিছু খেয়ে নাও। আমি লাবণীকে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে আমি লাবণীকে নিয়ে হসপিটালে চলে গেলাম। ডাক্তার লাবণীকে চেক আপ করে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি কিন্তু তার ঠিক মতো দেখাশোনা করছেন না। স্যার আমি কি করব, ও তো কিছু খেতে চায় না। আমি জোর করে যতটুকু পারি ততটুকু খাইয়ে দিই। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি কিন্তু ঠিক মতো তাকে খাইয়ে দেবেন। জি স্যার। এরপর আমি আর লাবণী হসপিটাল থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি কারেন্ট নেই। এখন কি করা যায়? তারপর আমি লাবণীকে সোফায় বসিয়ে দিলাম আর বললাম, লাবণী তুমি চুপচাপ সোফায় বসে থাকো, আমি যাবো আর আসবো। তুমি এত রাতে কোথায় যাবে? দোকান থেকে কিছু কেনাকাটা করা লাগবে, আর তোমার ওষুধও আনতে হবে। পড়বো, তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমার একা একা খুব ভয় করে। আমি যাবো আর আসবো, তুমি থাকো। এরপর আমি লাবণীকে বাসা থেকে বাইরে গেলাম, কিছু কেনাকাটা করলাম আর লাবণীর জন্য ওষুধ কিনলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে কাউকে দেখছি না। কি লাবণী কোথায় গেল? লাবণীকে দেখতে না পেয়ে আমি লাবণী লাবণী বলে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই আমি রান্নাঘরে গিয়ে দেখলাম, কিন্তু সেখানেও নেই। পরে মনে পড়লো লাবণী ওয়াশরুমে ফ্রেশ হতে গেল না তো। তাই আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি লাবণী পড়ে আছে আর অনেক রক্ত সেইখানে। আমি লাবণীকে এমন অবস্থায় দেখে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে দিলাম। আমার কান্নার শব্দ শুনে পাশের ফ্ল্যাটের মানুষ আমার রুমে চলে আসলো। আমার কান্না দেখে একটা চাচা বলতে লাগলো, এই তোমরা হা করে কি দেখো? মেয়েটাকে ধরো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চাচা আর লাবণীর কিছু হবে না তো? বাবা তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। চাচা আমার লাবণী কিছু হলে আমি বাঁচবো না। বাবা ওসব ভাবতে নেই, আগে লাবণীকে নিয়ে হাসপাতালে চলো। এরপর আমি লাবণীকে কোলে করে নিয়ে গাড়িতে শুয়ে দিলাম। সবাই গাড়িতে বসে আছে। প্রায় 1 ঘন্টা পর আমি হসপিটালে এসে পৌঁছালাম। হসপিটালে এসেই আমি ডাক্তার বলে চিৎকার করতে লাগলাম। সাথে সাথে ডাক্তার আসলো আর লাবণীকে আইসিইউতে নিয়ে গেল। লাবণী ছাড়া আমি বাঁচবো না। আমি কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি করবো না করবো কিছু বুঝতে পারছি না। চাচা আমাকে বলতে শুরু করলো, বাবা তুমি আম্মুকে ফোন করে জানাও। চাচা আমি তাদের কাছে কোনোদিনও ফোন করবো না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা এইভাবে বলতে নেই, তারাও তোমাদেরকে ভালোবাসে। রাগ করো না বাবা, তাদেরকে ফোন করে আসতে বলো। চাচা আমি পারবো না। আচ্ছা তোমাকে বলতে হবে না, তাদের ফোন নাম্বারটা দাও, আমি তাদেরকে আসতে বলছি। আমি চাচাকে আব্বু আর খালামণির মোবাইল নাম্বার দিলাম। চাচা তাদেরকে ফোন করে সব কিছু বললো, তারা নাকি আসতেছে। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আপনি আমার কেবিনে আসুন। আচ্ছা চলুন। আমি ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তারের কেবিনে যেতেই ডাক্তার আমাকে বলল, আপনাকে বলেছিলাম তাকে কখনো একা ছাড়বেন না, তার অবস্থা এখন খুব খারাপ, আজকে হয়তো ডেলিভারি করাতে হবে। স্যার আপনার পায়ে পড়ি, প্লিজ লাবণীকে ভালো করে দিন। যত টাকা লাগে আমি দেব, আপনি আমার লাবণীকে ভালো করে দিন। দেখুন অপূর্ব সাহেব, টাকা দিয়ে সব কিছু হয় না, আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে।
স্যার, আমি লাবণীকে ছাড়া বাঁচবো না, প্লিজ আপনি আমার লাবণীকে ভালো করে দিন। আমি ডাক্তারের পায়ে উঠে কথা খুলে বললাম। এরপর ডাক্তার আমাকে বলল, আরে কি করছেন, উঠুন। আমি আপ্রাণ চেষ্টা করব, দেখি কি করা যায়। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। কথাটা বলে ডাক্তার আইসিতে চলে গেল। কিছুক্ষণ পর আপু ফোন করলো, কিন্তু আমি কলটা কেটে দিলাম। তারপর আবার খালামণি কল দিল, সেটাও কেটে দিলাম। পাশে থেকে চাচা বলতে শুরু করলো, বাবা রাগ করো না, তাদের সাথে কথা বলো। চাচা, আমি তাদের সাথে কিসের কথা বলবো? আজকে যদি লাবণী কিছু হয় তাহলে আমি কখনো তাদেরকে মাফ করবো না। আমি কথাটা বলে চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, চাচা আমি লাবণীকে অনেক ভালোবাসি, আমি ওকে যেন বাঁচবো না, ওর মধ্যে কেউ কখনো আমাকে ভালোবাসবে না। আমি কখনো লাবণীকে কিছু দিতে পারিনি, সবসময় ওই আমাকে দিয়েছে। বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার বউ এবং বাচ্চা ভালো রাখেন। আমি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লাম আর আল্লাহর কাছে বলতে লাগলাম, হে আল্লাহ, এই পর্যন্ত আমি তোমার দরবারে যা চেয়েছি তুমি তাই দিয়েছো, কখনো খালি হাতে ফিরিয়ে দাওনি। আল্লাহ, আজকে ভিক্ষুকের মতো তোমার দরবারে লাবণীর জন্য ভিক্ষা চাইছি, তুমি আমার লাবণীকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, ও আল্লাহ ফিরিয়ে দাও। আমি কান্না করতে করতে কখন যে মাথা ঘুরে পড়ে গেলাম বুঝতেই পারিনি। যখন জ্ঞান ফিরল তাকে দেখি আব্বু আম্মু খালু খালামণি সবাই আমার পাশে বসে আছে। আমি তাদেরকে দেখেই বললাম, আপনারা এখানে কেন এসেছেন? আমি কাউকে বলে বুঝি না, সব আমার ভুল, কারণ আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম। প্লিজ অপূর্ব, আমাদের উপর রাগ করিস না, আমাদেরকে মাফ করে দে। আমার লাবণীর যদি কিছু হয় তাহলে তোমরা আর কখনো আমাকে দেখতে পাবে না। এই বাড়িঘর সব ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। আমি কথাগুলো শেষ করতে না করতেই ডাক্তার আসলো আর বলতে শুরু করলো, দেখুন, আপনারা এইসব কথা বাদ দিয়ে রোগীর জন্য রক্তের ব্যবস্থা করুন। রোগীর অবস্থা বেশি ভালো না। ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, আমার বুকের ভিতরে আগুন জ্বলতে শুরু করলো। ডাক্তার আবার বলতে লাগলো, আমাদের কাছে যতটুকু রক্ত ছিল আমরা দিয়ে দিয়েছি, এখন আরও 3 ব্যাগ রক্ত লাগবে। আপনারা তাড়াতাড়ি কিছু একটা করুন, নয়তো রোগীকে বাঁচাতে পারা যাবে না। ডাক্তার সাহেব, আমার রক্তের সাথে লাবণীর রক্তের মিল রয়েছে, যত রক্ত লাগে আমার থেকে নিতে পারেন। সরি অপূর্ব সাহেব, আমরা আপনার রক্ত নিতে পারবো না, কারণ আপনি এখন অসুস্থ। ডাক্তার, আমার কিছু হবে না, আপনি লাবণীকে ভালো করে দিন। আমরা আপনার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে পারি, যদিও আপনার জীবনের ঝুঁকি হয়ে যাবে, কিন্তু এর বেশি নিলে আপনি বাঁচবেন না। ডাক্তার সাহেব, আপনি ওর কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে থাকেন, আমরা অন্য হসপিটালে দেখছি রক্ত পাওয়া যায় কি না। এটা ভালো হবে। আপনারা রক্তের খোঁজ করুন, আমি অপূর্ব সাহেবের কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিচ্ছি। আমি ডাক্তারের সাথে গেলাম। ডাক্তার আমার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিল আর আমাকে একটা স্যালাইন দিয়ে দিল। শুয়ে আছি আর স্যালাইন চলতেছে, বাট আমার এখন শুয়ে থাকতে ইচ্ছে করছে না, বারবার লাবণীকে দেখতে ইচ্ছে করছে। তাই লাবণীকে দেখার জন্য একটু উঠতে যাব, ঠিক তখনই মাথা ঘুরে পড়ে গেলাম। আমি যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি আমার খালামণি কান্না করছে। তাদের কান্না দেখে আমি বলতে লাগলাম, তোমরা কান্না করছো কেন? তোর আব্বু আর খালামণি হসপিটালে রক্তের খোঁজ করছি, কোথাও রক্ত পাচ্ছে না। আমি আম্মুর কথা শুনে কান্না করতে করতে আম্মুকে ছড়িয়ে ধরলাম। আমার অবস্থা দেখে আম্মু বলল, বাবা তুই কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এমন সময় ডাক্তার আসলো আর এসে আমাকে বলে উঠলো, অপূর্ব সাহেব, রোগী কান্না করছে আর আপনার সাথে দেখা করতে চাচ্ছে। লাবণী কথা বলছে ডাক্তার, আমি লাবণীর সাথে দেখা করব। সরি ম্যাডাম, আমরা সেটা করতে পারি না, শুধু অপূর্ব সাহেবকে যেতে দিতে পারি, কারণ রোগী অপূর্ব সাহেব কি দেখা করা ছাড়া রক্ত নিবে না। ডাক্তার সাহেব, আমি আমার লাবণীকে দেখতে যাব, প্লিজ আমাকে নিয়ে চলুন। চলুন। ডাক্তার আমাকে লাবণী রুমে নিয়ে গেল। গিয়ে দেখি লাবণী চিৎকার করে কান্না করছে। আমি সাথে সাথে দৌড়ে লাবণীর কাছে গেলাম আর বলতে লাগলাম, লাবণী তোমার কিছুই হবে না, আমি তো তোমার সাথেই আছি। লাবণীর সাথে সাথে আমাকে বলে একটা কিস দিয়ে বলতে লাগলো, আমি আর পারছি না, আমার খুব ব্যথা করছে। বাবু দেখো, তোমার আর আমার পরিগুলোর কিছুই হবে না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে, প্লিজ তুমি এখন রক্ত নাও। তুমি আমার সাথে থাকবে তো? থাকবো। চলে গেলে কিন্তু আমাকে হারাবে। প্লিজ তুমি এখন এইসব কথা বলো না। লাবণী ব্যথায় চিৎকার করতে লাগলো। আমি দ্রুত ডাক্তারকে ডাক দিলাম। ডাক্তার আসলো আর এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি বাহিরে যান, এখনই তার ডেলিভারি করাতে হবে। আমি তখনই ডাক্তারের পায়ে পড়ে কান্না করতে করতে বললাম, স্যার আপনার পায়ে ধরি, প্লিজ আমাকে লাবণীর কাছে থাকতে দিন। এদিকে লাবণী আমার হাত শক্ত করে ধরে আছে আর কান্না করতেছে। ডাক্তার আবার আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি বুঝতে চেষ্টা করুন,
আমরা এটা করতে পারি না। প্লিজ ডক্টর, অপূর্বকে থাকতে দিন। আচ্ছা ঠিক আছে, বাট অপূর্ব সাহেব, আপনি কিন্তু কোনো রকম কান্না করতে পারবেন না। আমি লাবণীর হাত ধরে আছি আর লাবণী চিৎকার করে কান্না করছে। ওর কান্না দেখে আমি আর নিজেকে থামাতে পারলাম না। আমার কান্না দেখে ডাক্তার বলল, অপূর্ব সাহেব, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন। জি স্যার, আমি আর কোনো কান্না করবো না। ডাক্তার আর 3 জন নার্স লাবণী ডেলিভারি করতেছে। লাবণীর চিৎকার যেন আমার বুকটা ছিদ্র হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারিনি। একটা সময় লাবণী চোখ বন্ধ করে ফেলে। তার কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আমাকে বলে উঠল, অপূর্ব সাহেব, আপনি এখন বাহিরে চলে যান। আমি ডাক্তারের কথা শুনে কান্না করতে লাগলাম আর বললাম, স্যার আমি বাইরে চলে যেতে পারবো না। লাবণী বলেছে আমি যদি ওকে রেখে বাইরে যাই তাহলে আমি ওকে হারাবো। অপূর্ব সাহেব, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের কথা শুনুন প্লিজ। আপনি থাকলে আমরা ঠিকমতো কাজ করতে পারবো না। আচ্ছা স্যার, আমি যাচ্ছি। আপনি কিন্তু আমার লাবণীকে ভালো করে দেবেন। আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আব্বু এসে আমাকে বাইরে নিয়ে গেল। বাইরে এসে আমি লাবণীর জন্য কান্না করতেছি। সবাই আমাকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার কান্না দেখে আম্মু খালামণি তারাও কান্না করতে শুরু করলো। ঠিক তখনই আব্বু আমাকে বলল, বাবা কান্না করিস না, দেখবি আল্লাহ সব ঠিক করে দেবেন। আব্বু লাবণী কিছু হবে না তো? লাবণী কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, এসে আমাকে বলতে শুরু করলো, রোগীর অবস্থা এখন খুব একটা ভালো না। আপনারা যেভাবে হোক রোগীর জন্য রক্তের ব্যবস্থা করুন। স্যার আমার কাছ থেকে যত ব্যাগ লাগে তত ব্যাগ নিয়ে নিন। আমরা সেটা পারবো না। একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে মারতে পারবো না। স্যার আপনার পায়ে পড়ি, প্লিজ লাবণীকে বাঁচান। লাবণী না থাকলে আমি কি করে বাঁচবো? দেখুন অপূর্ব সাহেব, আমরা আপনার কাছ থেকে রক্ত নিতে পারি, কিন্তু এতে আপনার জীবন যেতে পারে। স্যার আপনি শুধু আমার লাবণীকে বাঁচান। তাহলে এখানে একটা স্বাক্ষর করে দিন। আমি ডাক্তারের কথা মতো একটা স্বাক্ষর করে দিলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর আমাকে বলছে, বাবা তুই এটা কি করলি? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আম্মু তুমি শুধু আমার একার কথা ভাবছো, কিন্তু আমি 3টা জীবনের কথা ভাবছি। বাবা, আজকে বুঝতে পারছি লাবণী কেন তোকে এতটা ভালোবাসে। কালামণি তুমি জানো না, লাবণী আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। লাবণীর ভালোবাসার কাছে এটা কোনো কিছুই না। কালামণি আমার কথাগুলো শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি ডাক্তারের সাথে ডাক্তারের রুমে চলে গেলাম। ডাক্তার আমার কাছ থেকে 1 ব্যাগ রক্ত নিল। কিছুক্ষণ পর আমার খুব খারাপ লাগতে শুরু করলো। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো, শরীর দুর্বল লাগতে থাকে। ডাক্তার আমাকে স্যালাইন দিয়ে লাবণীর কেবিনে চলে গেল। আমি শুয়ে আছি কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আমি বেড থেকে উঠতে যাব, ঠিক তখনই আম্মু এসে আমাকে ধরে বলতে শুরু করলো, অপূর্ব তোর আব্বু ব্লাডের খোঁজে গেছেন, তুই চিন্তা করিস না বাবা। আম্মু লাবণী কি অবস্থা? লাবণী এখন কেমন আছে? লাবণী এখনো আইসিইউতে আছে, ডাক্তার এখনো আমাদেরকে কিছু বলেনি। আম্মু আমি লাবণীকে দেখতে যাব। তুই কি পাগল হয়েছিস নাকি? ডক্টর বলেছে কোনোভাবেই বেড থেকে ওঠা যাবে না। কিন্তু আম্মু আমার না লাবণীকে দেখতে খুব ইচ্ছে করছে, প্লিজ তুমি আমাকে যেতে দাও। আগে তুই সুস্থ হয়ে নে, তারপর আমি তোকে লাবণীর কাছে নিয়ে যাব। কিছুক্ষণ পর আব্বু কোথা থেকে যেন ব্লাড নিয়ে আসলো। এরপর একজন ডাক্তার এসে আমাকে ব্লাড দিয়ে দিল। এখন শুয়ে আছি, বাকি সবাই আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি উঠে সেখানে গেলাম। আমাকে দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আম্মু আমাকে বলে উঠলো, কি রে তুই এখানে আসছিস কেন? আম্মু আমার লাবণী কেমন আছে? বাবা তুই চিন্তা করিস না, লাবণীর কিচ্ছু হবে না। কালামণি তোমার কথা যেন সত্যি হয়। আমরা সবাই মিলে লাবণীর জন্য দোয়া করছি। প্রায় 2 ঘন্টা পর একজন ডাক্তার এসে আমাকে বলল, কংগ্রাচুলেশন মিস্টার অপূর্ব, আপনার বউ বাচ্চা সবাই সুস্থ আছে। আমি সাথে সাথে ডাক্তারকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপর ডাক্তার আবার বলে উঠলো, কিন্তু মিস্টার অপূর্ব একটা সমস্যা হয়েছে। ডাক্তারের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তারপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, স্যার কি সমস্যা হয়েছে? আপনার বাচ্চাগুলো কান্না করছে না। ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে বলে উঠলো, অপূর্ব সাহেব, আপনি গিয়ে উনার সাথে দেখা করুন। জি স্যার। আমি সাথে সাথে লাবণীর রুমে চলে গেলাম। গিয়ে দেখি লাবণী বাবুগুলোকে বুকের মাঝে নিয়ে কান্না করছে। আমাকে থেকে ওর কান্না আরও বেড়ে গেল। আমি গিয়ে লাবণীর পাশে বসলাম। লাবণী কান্না করতে করতে আমাকে বলল, অপূর্ব, আমার আমার বাবুগুলো কথা বলছে না কেন? ওরা চুপ করে আছে কেন? লাবণী তুমি কান্না করো না প্লিজ, দেখি তো আমার পরীগুলোকে। আমি লাবণী কোল থেকে 2টা পরীকে আমার কোলে নিলাম। ওরা সাথে সাথে কান্না করতে শুরু করলো। আমি যে কি বলবো কিছু বুঝতে পারছি না। বাবুগুলো কান্না শুনে সবাই দূরে রুমে আসলো আর ডাক্তার বলতে শুরু করলো, আমার জীবনে এই ফার্স্ট টাইম এমন ঘটনা ঘটলো। আমার আর বুঝতে বাকি নেই, বাবুগুলো ঠিক লাবণীর মতো হয়েছে।
কারণ লাবণী আমার বুকে কান্না করেনি। যখন লাবণীর বাবা তাকে করে নিয়েছিল তখনই লাবণী কান্না করেছিল। আপনারা এখানে কেন এসেছেন? আপনারা তো সবাই নিজের কাছে ব্যস্ত। এখন কি ব্যস্ততা শেষ হয়ে গেছে নাকি? লাবণী, অমন করে বলিস না মা। আমি কিচ্ছু জানতে চাই না, সবাই এখান থেকে চলে যান বলছি। আপনারা সবাই বাইরে যান, রোগীকে একা থাকতে দিন। সবাই বাইরে চলে গেল। আমি পরিগুলোকে কোলে নিয়ে বসে আছি। ডাক্তার আমাকে বাইরে চলে যেতে বললো। আমি বাবুগুলোকে লাবণীর পাশে রেখে চলে যাব বাইরে। ঠিক তখনই লাবণী আমাকে বলে উঠলো, এই, তুমি কোথায় যাও? কোথাও না, বাইরে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। স্যার বলবো আমার সাথে থাকুন প্লিজ। আচ্ছা, তবে বেশি কথা বলা যাবে না। ডাক্তার চলে গেলেন। আমি গিয়ে পরিগুলোকে আমার বুকে নিলাম। তখনই লাবণী আমাকে বলল, বলবো তুমি কি হ্যাপি তোমার পরিগুলোকে পেয়ে? আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিগুলোকে দেওয়ার জন্য। আমি কান্না করতে করতে লাবণীকে কথাগুলো বললাম। লাবণী আমাকে কাছে নিয়ে কপালে একটা কিস দিয়ে বলতে লাগলো, আপু জানো, আজকে আমার কেন জানি মনে হচ্ছিল আমি হয়তো তোমার দেখা আর পাবো না। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের ভালো চায়, তাই আমার বাবু আর বাবুর আমগুলো ভালো আছে। আচ্ছা, তুমি কি আমাকে আর আদর করবে না? এই কথা বলছো কেন? তুমি তো তোমার পরিগুলোকে পেয়ে গেছো, তাই বললাম। পাগলি বউ আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো। আমার ভালোবাসা কোনো কমতি হবে না। আচ্ছা বলো তো, আমি দেখতে সুন্দর নাকি তোমার পরিগুলো? দূর পাগলি, কি বলো? বলো না প্লিজ। আমার পরিগুলো দেখতে বেশি কিউট। এই হারামি, পরিগুলো কি তোমার একার নাকি? তাহলে কি, আমারই তো। হারামি বলে কি? আচ্ছা যাও, আমার একটা তোমার একটা। তুমি একটা পাগল। তোমার পাগল। আমারই তো পাগল, আর আমি সেই পাগলটাকে আমার থেকে বেশি ভালোবাসি। ওই, আমি কি কম ভালোবাসি নাকি? কম ভালোবাসো। যদি বেশি ভালোবাসতে তাহলে একা রেখে যেতে পারতো না। লাবণীর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই কিছু না বলে চুপ করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে লাবণী বলল, আমার বাবুটা রাগ করেছে নাকি? না, রাগ করবো কেন? তুমি তো সত্যি কথাই বলছো। বলবো, আমি তোমাকে ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, আমি এটাও জানি তুমি নিজের জীবনের কথা না ভেবে আমাকে 2 ব্যাগ রক্ত দিয়েছো। তুমি কি করে জানলে আমি তোমাকে রক্ত দিয়েছি? আমি ডাক্তারের কাছ থেকে সব শুনেছি। আচ্ছা লাবণী, খালামণি, খালু, আব্বু আম্মু সবাই এসেছে, তাদের সাথে কথা বলো। তাদের সাথে কিসের কথা বলবো? আজকে তাদের জন্য আমার বাচ্চা মারা যাচ্ছিল। তোমার কি মনে নেই, তুমি যখন তাদের কাছে সাহায্য চেয়েছিলে তখন তারা তোমাকে মানা করে দিয়েছিল? বাদ দাও না, তুমি কি চাও না আমার পরিগুলো তাদের ভালোবাসা নিয়ে আদর পেয়ে বড় হোক? চাই। তাহলে তাদের সাথে কথা বলো। পরে বলবো, আগে বলো তোমার পরিগুলোর নাম কি রাখবে? সেটা না হয় পরে রাখা যাবে, এখন তুমি তাদের সাথে কথা বলো। এরপর আমি গিয়ে সবাইকে লাবণীর সাথে কথা বলতে বললাম। সবাই গিয়ে লাবণীর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পর লাবণী আর পরিগুলোকে ভাষায় নিয়ে আসলাম। এখন সবাই আমাদেরকে মেনে নিয়েছে। আব্বু আম্মু, খালু, খালামণি সবাই এখন খুব খুশি। লাবণী এখন আর জব করে না, কারণ আমার পরিগুলো খেয়াল রাখতে হবে না। লাবণী সারাদিন আমার পরিগুলোর সাথে থাকে আর আমি জব করি। আর পরিগুলোর নাম রেখেছি বর্ষা আর বৃষ্টি। আমার পরিগুলো এখন কথা বলতে পারে, আমাকে বাবা বলে ডাকে। আমি জানি আমি রাজা না, বাট আমার এক রানী ও 2টা রাজকুমারী আছে। আজকে আমার রাজকুমারীদের বার্থডে, তাই আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি বাসায় এসে দেখি আমার পরিগুলো কোথায় নেই, হয়তো রাগ করেছে। তাই আমি বলতে লাগলাম, আমার রাজকুমারীগুলো কোথায়? তোমার রাজকুমারীগুলো রাগ করে বসে আছে। তারপর আমি আমার রাজকুমারীদের কাছে গিয়ে বলতে শুরু করলাম, রাজকুমারী আমাকে মাফ করে দাও প্লিজ, আপর কখনো লেট করবে না। না, তুমি প্রতিদিন এমন করো, তোমার কোনো মাফ নেই। আচ্ছা আমি কানে ধরতেছি, আর কখনো এমন হবে না। মনে থাকে যেন। আমার রাজকুমারী আমার মনে থাকবে। লাবণী আর আমার পরিগুলো কাণ্ড দেখে হাসতেছে আর বলতেছে, খুব ভালো বাবা, মেয়েকে নিয়ে থাকো। আমি আমার আব্বুর কাছে গেলাম। যাও যাও, আমরা আব্বুকে নিয়ে ভালোই থাকবো। থাকাচ্ছি ভালো। আমার জিনিস আমি কেন রেখে চলে যাব? তোমার মানে আব্বু শুধু আমাদের, তোমার তো আব্বু আছে, তুমি তোমার আব্বুর কাছে যাও। আমি লাবণী আর পরিগুলো কাণ্ড দেখে নিজের হাসি আর থামাতে পারলাম না। আমার হাসি দেখে লাবণী বলতে শুরু করলো, হাসো হাসো, সত্যি সত্যি যেদিন চলে যাবো না সেদিন বুঝতে পারবে। আমি সাথে সাথে লাবণীকে আমার বুকের মাঝে নিয়ে আসলাম আর বলতে লাগলাম, পাগলি আমাকে ছেড়ে কোথায় যাবে? তুমি যেখানে যাবে আমিও তোমার সাথেই যাব। লাবণী কোনো কথা বলছে না। আমি তাকে দেখি লাবণীর চোখে পানি। আমি লাবণীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পাশে থেকে আমার পরিগুলো বলতে শুরু করলো, আব্বু আমরা তোমার সাথে যাব। আমি আর লাবণী পরিগুলোর কথা শুনে হাসতে হাসতে শেষ। আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছে, আশা করি সামনেও ভালো যাবে।